নমস্কার, আমি রিয়া। আপনারা দেখছেন S2S মিডিয়া। আজকে আলোচনার বিষয় হচ্ছে স্বাস্থ্যই সম্পদ। এই স্বাস্থ্য ভালো রাখার জন্য কি করবেন? জিমে যাবেন, যোগা করবেন, না খেলাধুলা করবেন? এই পুরোটাই আমরা জেনে নেব। আমাদের কাছে আছে কিছু ফিটনেস এক্সপার্ট, তো আমরা তাদের কাছ থেকে জেনে নেব যে কি করলে আমাদের শরীর সুস্থ থাকবে অ্যান্ড ভালো থাকবে আর মনও ভালো রাখবে। তো আমাদের সঙ্গে ডান দিকে রয়েছে অলোক সরকার, শুভম মুখার্জি অ্যান্ড শ্বেতা গড়, আর বাঁ দিকে রয়েছে অর্ঘ্য দে, নমস্কার, আর বাপ্পা মাল। তো এনাদের কাছেই জেনে নেব যে কিভাবে শরীরকে ফিট রাখবেন এবং সুস্থ রাখবেন। প্রথমে অলোকদাকে দিয়ে শুরু করব। 2 মাস পরে আমাদের দুর্গাপুজো। তো সবাই ভেবে থাকে যে দুর্গাপুজো আসছে সামনে, ছেলেরা ভাবে যে বডি বানাবো, মেয়েরা ভাবে যে ফিট থাকবো। তো এটা কি কোনোভাবে সম্ভব? 2 মাস আগেই যে বডি বানানো কি সম্ভব? তো ভারী মানে এটার উত্তর দেওয়া সত্যি খুব কঠিন। প্রথমত মাঝে আমি বলে রাখি, আমার নাম অলোক সরকার। আমি ফাইট ব্যাগে আমার ভাতৃপ্রতিম অর্ঘ্যর জিমে আমি রেগুলার বেসিসে যাই। তো সেখানে গিয়ে অনেক কিছু রেগুলার বেসিসে শিখি, আমরা ডেভেলপ করি আমাদের। তো আপনি যে প্রশ্নটা করলেন আমাকে, এরকম কোনো নির্ধারিত সময় শরীরচর্চার ক্ষেত্রে আছে বলে আমার জানা নেই। যদিও আমি খুব অল্প সময় ধরে করছি, খুব বেশি দিনের নয়। তো এটা তো একটা মানে শরীরচর্চাটা হচ্ছে কাইন্ড অফ একটা সাধনা। সেই সাধনাতে একটু সময় লাগবে, এটা এইভাবে হয় না। এবং এইটাই ডিফারেন্স হয়ে যায়, আপনি যতক্ষণ না কোথাও যাবেন, প্র্যাকটিস না করবেন, আর আপনার যে চিন্তাধারা, এইটা কখনো মিল হবে না। আপনাকে গিয়ে প্র্যাকটিক্যালি করতে হবে। যার জন্য আমাদের সবারই কাছে বলা যে মানে যে পারপাসে আজকে এই বিষয়টা বা আমাদেরকে ইনভিটেশন দেওয়া হয়েছে, যে এত সুন্দর সুন্দর স্ট্রাকচারাল একটা জিম আমাদের ভাই যেরকম রয়েছে, আর অনেক ভাই দাদারা করছে, কাজ করছে এইভাবে। সেখানে ইয়াং জেনারেশন যেন আসে, তারা এক্সারসাইজের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়, যেখান থেকে মেন্টাল ফিজিক্যাল দুটোই ব্যালেন্স হয়ে গ্রোথ হবে। আপনি বলতে চাইছেন যে দুর্গাপুজোর 2 মাস আগে নয়, আমরা ফিটনেসটা কন্টিনিউ করতে চাই, করতে মানে করা দরকার, যে ছেলে হোক কি মেয়ে, একদম, তবে আপনি ফিট থাকতে পারবেন। এটা হচ্ছে আপনি বলতে চাইছেন। এর কোনো নির্ধারিত সময়সীমা হয় না, আর কোনো জিনিস পেতে গেলে এত তাড়াতাড়ি হয় না। এই মানে এটাই আপনারা মানে বুঝতেই পারছেন যে অলোকদা যেটা বললো, 2 বছর মানে 2 মাস আগে, দুর্গাপুজোর 2 মাস আগে বডি বানানো যায় না। বডি বানাতে গেলে, একটা ফিট থাকতে গেলে আমাদের কন্টিনিউ সেটা আমাদের জিম হোক কি আপনার ফ্রি হ্যান্ড হোক কি যোগা হোক, সেটা করে যেতে হবে। আমরা জিম মানে কতদিন আগে থেকে জিম করলে বডি বানানো যাবে? আচ্ছা, তো সকলকে, সমস্ত দর্শককে নমস্কার। এবং আমি ডাইরেক্টলি আনসারে আসবো। সেটা হচ্ছে যে কতদিন, মানে এটা আমাদের একটা জিমে ঢোকার আগে বা যারা ফিটনেস ইন্ডাস্ট্রিতে আসে, তাদের একটা ফার্স্টে কোশ্চেন থাকে যে আমার কতদিন লাগবে। মানে এটা যে কোনো জিনিস শিখতে গেলে মানে আমার মনে হয় কতদিন লাগবে, মানে কত তাড়াতাড়ি আমি অ্যাচিভ করতে পারবো, এটা মানে হচ্ছে তাই। এবার কোশ্চেনটা খুব মানে একটা অদ্ভুত টাইপের, যে বডি বলতে আমি কি বোঝাতে চাইছি আর কি। মানে সেখানে বডি বলতে অনেকের কাছে ব্যাপার হচ্ছে আমি এটা মানে আমার ফ্যাট লস হবে, আমাকে দেখতে বেশ ভালো লাগবে, এটা একটা হতে পারে। বা আর একটা কারো হতে পারে যে আমার একটু টি শার্টটা একটু টাইট টাইট লাগবে, দেখতে হবে সেরকম একটা ব্যাপার, মানে বাল্কি ফিগার হবে। তো এবার সবার এম আলাদা, সবার পারপাস আলাদা। তো সেখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা যদি আমি যদি কোনো জিনিসে কনসিস্টেন্সি রাখি, মানে রেগুলারিটি রেখে সেই জিনিসটা করি, তো ডেফিনেটলি আমি প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে আমার রেজাল্ট দেখতে পাবো, ছোটো ছোটো রেজাল্ট। এবং সেই ছোটো রেজাল্টে যদি আমার মনে হয় আমি খুশি হতে পারি, তাহলে কিন্তু আমি সেটা লং টার্মে চালিয়ে যেতে পারবো। মানে আমি যদি প্রথমেই ভেবে নিই যে আমার 3 মাসের মধ্যে অ্যাচিভ হয়ে যাবে, মানে অনেকে ভেবে নেই 3 মাসে, মানে শর্টকাট এটা আর হয় না ডেফিনেটলি। যারা মানে এটা সাধনা, যেমন অলোকদা বললেন, তো এটা একটা সাধনায় আর কি, যারা বছরের পর বছর করছে তারাই সেটা অ্যাচিভ করে। কিন্তু তার মানে এটা নয় যে আমি 7 দিন বা 1 মাসের রেজাল্ট পাবো না, ডেফিনেটলি রেজাল্ট পাবো। এটা লং টার্মে আমরা এটা অ্যাচিভ করতে পারি আর কি। কুইকেস্ট এবং শর্টেস্ট কোনো রুট নেই, একদম লংগেস্ট প্রসেসে যেতে হবে আমাদের। কিছু ভালো পেতে গেলে আমাদের স্যাক্রিফাইস করতে হবে একদম। এবং ও যে ওয়ার্ডটা বলেছে আমি সহমত হবো, দ্যাট ইজ ডিসিপ্লিন অ্যান্ড কনসিস্টেন্সি হচ্ছে আমাদের মানে রুটটাকে পৌঁছে দেয়। আমরা সবাই যারা জিমে আসে, তারা প্রথমেই জিজ্ঞাসা করে জিমে ঢুকে ঢুকে যে কত টাকা লাগবে বডি বানাতে গিয়ে। একটা মেয়েরাও জিজ্ঞেস করে, ছেলেরাও জিজ্ঞেস করে যে বডি বানাতে গিয়ে কত টাকা লাগবে। এটা কোশ্চেনটা আমি করবো বাপ্পাদাকে। বা কত টাকা লাগতে পারে আমাদের বডি, তোমার মতন বডি বানাতে গিয়ে? তো এটা সম্বন্ধে আমি বলতে চাইছি, এর কোনো লিমিট নেই। মেন কথা হচ্ছে প্রথম জিমের ফিস থেকে আরম্ভ করে, যেই জিমের একটা মিনিমাম ফিস থাকে, সেই ফিস থেকে আরম্ভ করে যদি আমি স্টার্টিং করতে যাই, তাহলে আমার ডায়েটের খরচা, প্রোটিনের খরচা, এমনকি আমার হেলথের যে কোনো ডাক্তারি ফিজের খরচা, সব কিছু কিন্তু আমাকে ওর মধ্যে টানতে হবে।
এটাই আমি বলতে চাবো, এর কোনো লিমিট হয় না। স্পেসিফিক অ্যামাউন্ট নেই। একদম। এখানে আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই। তো কত টাকা, এই কোশ্চেনটা আমার কাছে প্রায় আসে, কারণ আমি যেহেতু ফ্রন্ট ডেস্কে বসি, একদম। আমার কাছে প্রায় আসে যে দাদা আমি জিমে ঢুকবো, আমার কতদিনে বডি কত তৈরি টাকা? হবে আর কত টাকা এক্স্যাক্ট লাগবে। তো কতদিনে বডি তৈরি হবে এইটা বলাটা মানে পার্সন টু পার্সন ডিপেন্ড করে। পার্সন টু পার্সন এই জন্য ডিপেন্ড করে কারণ কারো বডি সমান নয়, প্রত্যেকের একটা বিভিন্ন অ্যানাটমি আছে, অ্যানাটমি হিসাবে বডি কাজ করে। কারো 2-3 মাসে কেউ রেজাল্ট পায়, কারো রেজাল্ট পেতে পেতে 6 মাস বা 8 মাস বা 1 বছর সময় লাগে। তো এই জিনিসটা থাকেই। তো রেজাল্ট পেতে গেলে একটু সময় লাগবেই, আর কনসিস্টেন্সি, যদি ভালো রেজাল্ট পেতে হয় তাহলে ভালো কন্টিনিউ পারফর্ম করতে হবে, কন্টিনিউ ভাবে এক্সারসাইজ করে যেতে হবে। কিছু আর টাকার ব্যাপারে মানে কত টাকা লাগবে সেটা আমি, কেউ যদি আমার কাছে বিগিনার কেউ যদি আসে, সে যদি আমাকে জিজ্ঞেস করে, আমি তাকে প্রথমেই এটা বলবো যে তুমি এসে প্রথমে এক্সারসাইজ করো, যা খাবার দাবার তুমি বাড়িতে খাচ্ছ সেই খাবার দাবার নিয়ে তুমি এক্সারসাইজ করো। সে 7 দিন এক্সারসাইজ করলো, সে কেমন ফিল করছে, তার ফিলিং মানে তার ফিল বলতে তার বডি কেমন ফিল করছে, মানে কারো সোর হয়ে যায়, ব্যথা থাকে, কেউ মাঝপথে 1-2 মাস বা কেউ কেউ এরকম হয়ে থাকে যে 1 সপ্তাহ পরে আর জিমে আসে জিম না, আসে না, রাইট। ব্যথার জন্য অনেকে আসে না। তো আমি প্রথমে বলি যে প্রথমে এসে এক্সারসাইজ শুরু করো, এক্সারসাইজ করবার পর 7 দিন বা 1 মাস পর তারপরে তুমি, ওয়েট ওঠাও। আমরা কিছু খাবার সাজেস্ট করি যে এই সমস্ত খাবার খেলে এইভাবে রেজাল্ট হতে পারে। তো খাবারের একটা পার্টিকুলার কস্টিং আছে। তারপর কিছুদিন যাওয়ার পর আমরা সাপ্লিমেন্ট সাজেস্ট করি। এবার সাপ্লিমেন্ট সম্পূর্ণ নিজের উপর ব্যক্তিগত একদম। জিনিস। তো এইভাবে কন্টিনিউ করতে করতে সে যখন একটা অ্যাচিভমেন্টে পৌঁছায়, তখন সে নিজেই ঠিক করতে পারে যে তার কত টাকা খরচা হতে পারে মাস গেলে, বা বাকি ক্ষেত্রে কত টাকা খরচা করতে পারে, মানে একটা বাজেটের উপর সে আসতে বাজেটের পারে। উপর সে চলে আসে। ধন্যবাদ। আচ্ছা, এই যে আমরা বিগিনার যে দাদা বললো যে বিগিনার যারা আছে তারা বেশিরভাগই বডি বিল্ডারদের কোয়েশ্চেন করে যে বডি বিল্ডার করে লাভটা কি হয়। তো এটা আমি জিজ্ঞেস করবো, অগ্রতাকে জিজ্ঞেস করবো, তো বডি বিল্ডিং করে লাভটা কি? বডি বিল্ডিং, দেখুন বডি বিল্ডিংটা হলো পার্টিকুলার একটা স্পোর্ট, ওকে, ঠিক আছে? বডি বিল্ডিং স্পোর্ট এই কারণে, কারণ বডি বিল্ডিং একটা প্রফেশনাল স্পোর্টস। তো প্রফেশনাল স্পোর্টসের কিছু কন্ডিশন আছে, সেখানে কিছু ন্যাচারাল খেলা হয়, কিছু মেডিসিনের উপর খেলা হয়। তো লাভ এখানে কেউ যদি প্রফেশনাল হিসাবে এখানে আসতে চায়, তো তার সেখানে কম্পিটিশন জেতার উপর প্রাইজ মানি থাকে। আমার মনে হয় বাপ্পা এই জিনিসটা ভালো বাপ্পাদা বলতে বলো। পারবে। হ্যাঁ, এটার সম্বন্ধে আমি বলতে চাইছি, যদি মানে আমাদের সিওসি যেটা আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে হচ্ছে, সেটা যদি খেলি, তার মধ্যে অ্যামাউন্ট পে হয়, মানে অ্যামাউন্ট পাওয়া যায়, ওর সঙ্গে একটা সার্টিফিকেটের সঙ্গে একটা প্রাইজ আমাদের আসে। তারপর যদি আমি এটা বেঙ্গল লেভেলে যাই, বেঙ্গল লেভেলে গেলেও সেম পজিশন, কিন্তু বেঙ্গল লেভেলে যদি বেঙ্গল প্রাইজ মারতে যাই, তাহলে মেন কথা হচ্ছে সেখানে একটা যে কোনো রেলওয়ে বা আদার্স যে কোনো একটা জব ওইখানের মধ্যে পুট করা হয়। হ্যাঁ, তারপর যদি সেটা কেউ অ্যাকসেপ্ট করে, অনেকজন অ্যাকসেপ্ট করে না। তারপর এটার আরেকটা ইয়েতে যাচ্ছে, আমি যদি একটু ন্যাশনাল লেভেলে যাই, হ্যাঁ, তাহলে এর অ্যাচিভমেন্ট আর একটু বেড়ে উঠবে। আর একটা ব্যাপার হচ্ছে, এটা পরের পর স্টেপ বাই স্টেপ আমাদের বেড়ে যায়, মানে মেন কথা হচ্ছে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল এইভাবে বেরিয়ে যায়। তখন এর অ্যাচিভমেন্ট অ্যাড এইখান থেকে আমাদের ইনকাম সোর্সটা বেড়ে আসে, আদার্স এখানে আর কিছু নেই। আর আমি একটা পয়েন্ট অ্যাড করবো, Okay. যেটা হয়তো আউট অফ সাইট হচ্ছে, বাট আমার এটা মনে হলো, আমি বলি আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে যে ওরা তো ডেফিনেটলি প্রফেশনাল নন প্রফেশনাল গ্রাউন্ড থেকে বললো, দে আর ট্রেনার, আটমোস্ট ট্রেনার যাকে বলে। তো আমার যেটা মনে হয় লাভ কোন জায়গাটাতে, সেটা হচ্ছে একটা মানুষকে, একটা ছেলেকে স্পেশালি, ডোন্ট টেক ইট আদার ওয়ে, আমি ডিউ অল রেসপেক্ট বলছি, নিজেকে যখন চিনতে হয়, ফাইট করার যে জায়গাটা থাকে, এখন যা সিচুয়েশান, আমাদের টাফ সিচুয়েশান আমরা ফাইট করছি, প্রত্যেকটা জিনিস আমাদের কাছে খুব টাফ হয়ে যাচ্ছে।
প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের টাফ টু টাফ ডে বাই ডে হয়ে যাচ্ছে। তো সেখানে বডি বিল্ডিং কি জিম কি কার্ডিওভাস্কুলার যেটাই করি কি ফ্রি হ্যান্ড করি, ফার্স্ট যেটা চেঞ্জেস হয় সেটা হচ্ছে কনফিডেন্ট বুস্ট হয়, একদম একদম মোরাল বুস্ট হয় আমাদের, যেটা আমরা ইগনোর করে যাই। এটা আমাদের সবথেকে বেশি দরকার, যে কোনো কিছু আমাদের সামনে এলে, কোনো এক্সাম, কোনো মানে কোনো সিচুয়েশন ধরে যাক, সিচুয়েশন তো চেঞ্জেবল, সে সিচুয়েশন যখন আসে হাউ উই রিয়াক্ট, এটা হচ্ছে আমার কাছে মেন ইম্পর্টেন্ট থিং। যেটা আমি দেখেছি, আমি যদি আমার কথাই ধরে নিই, এক্সারসাইজ করলে প্রথম যেটা বুস্ট হবে সেটা হচ্ছে মোরাল বুস্ট হবে, কনফিডেন্ট বুস্ট হবে যে আমি এটা পারবো। প্রথম দিনের অভিজ্ঞতা একটা ছেলের 1 বছর পরের অভিজ্ঞতা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে যায় ম্যাডাম। মোরাল বুস্ট হবে, ফিজিক্যাল বুস্ট হবে, সে মেন্টালিও বুস্ট হবে। সেটা তো মেয়েদের ক্ষেত্রেও হয়ে যায়। অ্যাবসলিউটলি আমি ওই জন্য বললাম ডোন্ট টেক ইট আদার ওয়ে, আপনাদের জন্য সেম। কিন্তু যেটা আমরা ইগনোর করে যাই, আমরা প্রফেশনাল নন প্রফেশনাল জাজ করছি ডেফিনেটলি, তো ঠিক আছে। আমি ভাইদের সঙ্গে ওই জন্য অ্যাড করলাম যে যেটা আমাদের বেসিক্স দেখতে হয়, যে আমি নিজেকে চিনবো যখন আমি আসছি, যে আমি এই জগৎটাতে কি আমি মানে এটাতে হবে কম্ফর্টেবল, আমি এই জায়গাটাতে। জিম করলে কিন্তু এই জায়গাটা তৈরি হতে বাধ্য। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্রচুর ছেলেকে ওরাও দেখছে, যে ছেলের কনফিডেন্ট ছিল না, কনফিডেন্ট তৈরি হচ্ছে। বডি ল্যাঙ্গুয়েজ, চলার পশ্চার, ওয়ে অফ টকিং, যেগুলো সার্টেন থিংস কিন্তু খুব ভ্যালুয়েবল থিংস আমাদের জন্য, আমাদের প্রেজেন্সে, আমাদের অ্যাপিয়ারেন্সে, আমাদের এক্সিস্টেন্সে, এগুলো খুব মানে খুবই ইজি টু হয় আর কি, আমরা ইগনোর করে যাই। না আলটিমেটলি ওই জন্য অ্যাড করলাম, ওই জন্য একদম ভাইদের সাথে এই লাভটা কিন্তু আমাদের হচ্ছে, এই যে লাভটা মানে খুবই এফেক্টিভ এবং খুব ইম্পর্টেন্ট লাভ আমাদের লাইফের জন্য। এবং অলোকে যেটা বললো খুব মানে আলটিমেট জিনিসটা হচ্ছে, আমি যখন মানে আয়নার সামনে দাঁড়াচ্ছি তখন আমি কেমন নিজেকে দেখছি, তার উপরে কিন্তু আমার অনেক কিছু জিনিস ম্যাটার করছে। মানে আমি যখন বাইরে যাচ্ছি আমি কিন্তু সেই কনফিডেন্সটা ক্যারি করছি, মানে আমি যখন আয়নার সামনে মানে ড্রেস পড়ছি, পড়ার পরে রেডি হওয়ার পরে যখন বেরোচ্ছি, যখন আমার হয়তো মানে যখন দেখছি আমার হয়তো ওয়েট বাড়ছে, আদার্স পাবলিকের পাশে যখন দাঁড়াচ্ছি একদম মানে সেখানে কিন্তু ওদের থেকে আমার ক্ষেত্রেই দেখছি, আমি প্রথম দিন গিয়ে ওকে জিজ্ঞেস করছি এটা পারবো, ওকে বলছে তুমি চলো তো, তারপরে ওর সাথে আলাপ আমার। তো প্রথম দিনের অলোকদা আর আজকের অলোকদা ওই দেখে যে কি হয়েছে, কি চেঞ্জেস। শুধুমাত্র যে ওয়েটের জার্নি তা নয়, কিন্তু আমার জার্নি হচ্ছে আমি মেন্টালি ফিট হতে ফিট এর মধ্যে কত চাপ এসছে। আমার বাবার ওটি হয়েছে, মানে আউট অফ সাইট বলছি আমি, অনেক রকমের প্রবলেম এসছে, আমি কিন্তু কুল মাইন্ডে হ্যান্ডেল করছি। কারণ আমি যে ফাইটটা সকালে করছি, আমি মোরালি মেন্টালি একটা জায়গায় ফাইট করছি সকালে আয়নার সামনে, সেটা এতটা স্ট্রং এবং এতটা আমাকে মানে হেলদি রাখছে ওই জায়গাতে, মোরালি ফিজিক্যালি। আমি মানে যা আসবে ফিউচারে সেটার জন্য আমি রেডি হয়ে যাচ্ছি। এর জন্য মানে চিরকালের প্রত্যেকটা জিমের ছেলেদের কৃতজ্ঞতা থাকা উচিত, প্রত্যেকটা জিমের। আমার মনে হয় এক্ষেত্রে শ্বেতা কিছু অ্যাড করতে পারে, কারণ শ্বেতা যখন জিমে জয়েন করেছিল তখন ওর ওজন অনেকটাই বেশি ছিল, এখন পুরোপুরি ফিট, তো নিয়ার অ্যাবাউট 30 কেজির মতন ও লুজ করেছে। তো ও নিজেও একজন মেডিকেল স্টুডেন্ট, আমার মনে হয় ওর ইনপুটটাও ইম্পর্টেন্ট, মেসেজটা ইম্পর্টেন্ট। একটা কোশ্চেন আমি তোমাকে করব বা আমি সবাইকেই করছি কোশ্চেনটা, কনফিডেন্স যে ওয়ার্ডটা উঠে এলো তখন আমি একটা কোশ্চেন করব আমার তরফ থেকে। সে কোশ্চেনটা সেটা হচ্ছে, আমরা বলে থাকি জিমে একটা আলাদা পোশাক হওয়া দরকার, যেটা অনেকেই ছেলে মেয়েরা করে ওঠে না। অনেকেই সালোয়ার কামিজ পরে জিম করে, অনেকে ছেলেরা অনেকেই একটা নর্মাল জিম ড্রেস পরে চলে আসে। সেটা কি দরকার যে জিমের প্রপার একটা ড্রেস হওয়া কি দরকার, তবে আমরা কনফিডেন্ট পাবো? 100% দরকার। আমার তো মনে হয় এই ব্যাপারটাতে আমি একটু বলে নিই, কারণ আমি একদম পিওরলি মানে স্পোর্টস ফিল্ডের আমি মানে মানুষ আর কি, কারণ আমার সাবজেক্ট ফিজিক্যাল এডুকেশন, তারপর আমি এই ফিল্ডে 8-10 বছর পড়াশোনা করেছি। সবার আগে ডিসিপ্লিনের একটা পার্ট হচ্ছে কিন্তু ড্রেস। মানে আমরা হয়তো এইটাতে খুব একটা স্ট্রিক্ট হয় না জিমগুলো, বা হওয়া যায় না সব ক্ষেত্রে, কিন্তু এটা কিন্তু একটা রুলস হওয়া উচিত, যে মানে বেসিক জিনিসের মধ্যে আমার টাওয়াল ক্যারি করা, আমি যেটা পরছি, আমি একটা শার্ট পরে বা জিন্স পরে আমি জিম করছি, তো আমার মনে হয় হাইজিন, এবং সব থেকে বড় ব্যাপার আমার যদি জিন্স পরে কেউ আসে তাকে বার করে দেওয়া উচিত। মানে এইগুলো তো আমাদের কাছে মন্দিরের মতো, মানে আমরা যেমন মন্দিরে জুতো পরে উঠছি না, তেমনি আমরা কিন্তু জিমেও কিন্তু আমরা জিন্স পরে বা যা খুশি পরে চলে গেলাম, এটা অ্যালাউ হওয়া আমার মনে হয় উচিত একদমই নয়। হ্যাঁ, এছাড়াও তো উনি যে কনফিডেন্টের কথা বলেন, আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে উনি কতটা কমফোর্টেবল ফিল করছে, সেটা একবার ওনাকে ওনার অ্যাসোসিয়েটদের সাথে ওটা উনি মানে এটা নিজস্ব ফিলিংস আর কি, নিজস্ব ফিলিংস, তার সঙ্গে এই ব্যাপারটা আছে যে কতটা অ্যাটমসফিয়ার এফেক্ট করছে। কেউ একটা জিনিস পরে কেউ এক্সারসাইজ করছে, সে যদি কমফোর্টেবল পোশাক যদি নাই পরে, তো সেই জিনিসটা সে করতে পারবে না। আমি যদি জিন্স পরে আজকে এক্সারসাইজ করি, তাহলে আমার
পারিপার্শ্বিক মাসেলে মানে আমার Stretch মাসেল যেগুলো হবে stretch সেগুলোতে স্ট্রেচ হবে না। একদমই তাই, ও তো সেটাই বললো, মানে এটাই হচ্ছে মেন কথা। আপনি যে কনফিডেন্টের কথাটা বললেন সেটা হচ্ছে যে এটা সম্পূর্ণ মানে হওয়া উচিত, একটা থাকা আমি উচিত। হয়তো মানে একটা ড্রেস আপ পরে আয়নাতে নিজেকে দেখে যে কনফিডেন্ট ফিলটা আপনি হয়, নিজের জন্য করছেন হ্যাঁ, এটা। যে একদম, কনফিডেন্ট ফিলটা হয় যে আমি বডিটা একদম। দেখতে পাই, তার জন্য একটা ড্রেস আপ দরকার। একদম। এটা থেকেও বেশি কমফোর্টেবল দরকার, Comfortable ওয়ার্কআউটের দরকার। টাইমে কমফোর্টেবল নিজেকে একদম করা একদম অনেকটাই দরকার। একদম একদম নিশ্চয়ই। একদম। আর একটা আমি শ্বেতাকে করব, সেটা হচ্ছে আমরা জিমের মধ্যে বেশিরভাগই যারা বিগিনার মেয়েরা আসছে তাদের মুখে শুনে থাকছি যে জিম ঢুকলেই মানে জিম ঢুকছে সে কোনো ওয়েট ওঠাবে না, ঠিক আছে, ওয়েট ওঠালে নাকি তার মনের মধ্যে চিন্তা যে আমার ছেলেদের মতন বডি হয়ে যাবে, ছেলেদের মতন বাইসেপ হবে, ছেলেদের মতন সব কিছু হয়ে যাবে, কোনো কিছু ডাম্বেল ওঠালে বা কোনো কিছু ওয়েট ওঠালে। এটা কি ঠিক? মিসকনসেপশন পুরোটাই ভুল ধারণা। তো এটার জন্য কি মানে কি বলা ফিমেল বলতে বডি এভাবে ডিজাইন করা আছে, কোনোদিনও ওটা মেল বডির ইকুয়ালি হবে না। দাদা কি মানে বলতে চাইছো এটা নিয়ে? হ্যাঁ, মানে কোশ্চেনটা তো খুব গুরুত্বপূর্ণ, কারণ সবাই ভাবে যে মেয়েরা জিমে না আসার মানে জিম বিমুখ হওয়ার একটা মেন কারণ হচ্ছে সেভাবে যে আমি যদি ওয়েট ট্রেনিং করি তাহলে কিন্তু আমার মানে বডিটা ছেলেদের মতো দেখতে মানে ম্যানলি ফিগার হয়ে যাবে, মানে যেটা মেয়েরা চায় না। তো ডেফিনেটলি এটা খুব স্বাভাবিক ব্যাপার, একটা ছেলে যেমন একটা মেয়ের মতো ফিগার চাইবে না, একটা মেয়েও সে চাইবে না একটা ছেলের মতো ফিগার হোক। কিন্তু এইখানে আমাদের ইন্টারনাল কিছু সিস্টেম আছে, যতক্ষণ না আমি বাইরে থেকে কোনো মেডিসিন বা কোনো জিনিস ইনজেক্ট না করছি বা ওরালি না নিচ্ছি, সেটা কিন্তু আমার বডি কিন্তু চট করে ট্রান্সপোজ ওইভাবে হবে না। হরমোন যেটা হরমোন আর মেল তো আমাদের যেমন হচ্ছে ইস্ট্রোজেন প্রজেস্টেরন যেটা মেয়েদের আমাদের ফিমেল হরমোন রয়েছে, সেটা বেশি পরিমাণে তার শরীরে রয়েছে, টেস্টোস্টেরন কম রয়েছে। ছেলেদের শরীরে টেস্টোস্টেরন বেশি, যে কারণে ছেলেরা ছেলেদের মতো দেখতে, বিয়ার্ড বলুন মাসেল বলুন তারা সেই কারণে বেশি হয়। এবার যদি কোনো মহিলা যদি যতক্ষণ না বাইরে থেকে টেস্টোস্টেরন ইনজেক্ট করছেন ততক্ষণ কিন্তু তার বডিটা ছেলেদের মতো হওয়া সম্ভব নয়। তো এবারে ওয়েট ট্রেনিং একটা মহিলার কেন দরকার, তার একটা সব থেকে বড় বিষয় হচ্ছে একটা বয়সের সাথে সাথে যেমন ছেলেদের মানে একটা বয়সের পরে যেমন মাসেল লস হয়, একটা মহিলারও কিন্তু সেম রেশিওতে তার মাসেল লস হচ্ছে। মাসেল লস হওয়া মানে কিন্তু আমি বয়স্ক মানে হয়ে যাওয়ার দিকে যে সমস্ত এজিং এর দিকে চলে যাচ্ছি, তো সেই এজিংটাকে স্টপ করার জন্য কিন্তু আমার মাসেল দরকার, মানে বেসিক মাসেল মানে বেশিরভাগই মেয়েরা ভেবে থাকে যে কার্ডিও করলে আমার ওয়েট লস হয়ে নো যাবে। নো 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 মিসকনসেপশন। এটা যে ভুল। এখানে ও তো মেডিকেল পড়ছে, ভাই যেরকম বললো, ম্যাডাম তো মেডিকেল পড়ছে। বেসিক্যালি আমি অ্যাড করলাম একদম নিশ্চয়ই উইথ ইউর পারমিশন, সেটা হচ্ছে যে জায়গাটা দেখেছি যে কার্ডিওভাস্কুলার ফ্রি হ্যান্ড ওয়েট ট্রেনিং তিনটে একসাথে হলে এজিংটা স্টপ হয়, এবং ফ্লেক্সিবিলিটি এন্ডিওরেন্স যেটাকে বলা হয়, যেটা আপার বডি লোয়ার বডির আলাদা আলাদা হয়, ঠিক আছে। তো ম্যাম আমি যা দেখেছি সেটা হচ্ছে যে আপনি যদি শুধু কার্ডিওভাস্কুলার করেন তাহলে আপনি হার্টকে আর লাংসকে ঠিক করছেন। আপনাকে ভাবতে হবে আমার ফ্যাট লস জার্নি কতটা কীভাবে হবে, এক্সেস যে জিনিসটাই হবে বডিতে আমাদের কিন্তু রিয়াক্ট করে যাবে। এটা মেল ফিমেলের ব্যাপার না, ওটা অনেক পরে ঢুকছে, যেটা আমি বুঝি, ভাইকে বললাম ওই জন্য। তো এবার সেক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে প্রথমে কার্ডিওভাস্কুলার প্রপার রুটিনে, কার্ডিওভাস্কুলার প্রপার ট্রেনার দিয়ে কার্ডিওভাস্কুলার হবে, ফ্রি হ্যান্ড হবে, ওয়েট ট্রেনিং হবে। সেটা কিন্তু সে গাইড করবে অ্যাকর্ডিং টু বডি কীভাবে রিয়াক্ট করছে, যেটা আমাদের ট্রেনার বললো এবং জিম ওনার অর্ঘদা বললো আমাদের। এরকম কি তোমাকে ফেস করতে হয় কোনো রকম ভাবে যে মেয়েদেরকে যে সব সময় আমাকে ফেস করতে হয় আচ্ছা আচ্ছা, যে আমরা ওয়েট তুলবো কি না। রকম কি কোশ্চেন করে তোমাকে? বেসিক্যালি নিউ মেম্বার যারা আছে, হ্যাঁ বিগিনার যারা আছে, তারাই খালি জিজ্ঞেস করে যে আমরা বেশি ওয়েট তুলতে চাই না, আমাদের ছেলেদের মতন ফিজিক চাই না, আমরা যেরকম আছি সেরকম ভাবেই যদি আমাদের ফ্যাট লস হয়ে যায় তাহলে আমাদের খুব ভালো হয়। জিনিসটা পুরোটাই মিসকনসেপশন। একদম একদম। যেহেতু ওয়েট ট্রেনিংটা কেন দরকার, আমার মতে ওয়েট ট্রেনিংটা এই জন্য দরকার কারণ ওয়েট ট্রেনিংয়ে আমরা মাসেলকে কাজ করাচ্ছি। এবার মাসেলকে যখন আমরা কাজ করাচ্ছি তখন আমাদের মাসেল রেস্টিং সময় ফ্যাট বার্ন করছে, মেটাবলিজম বুস্ট করছে আমাদের। সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমাদের ফ্যাট বার্ন অটোমেটিকভাবে হতে থাকছে। আর আমাদের কিন্তু ফিজিক মানে মেয়েরা যেরকম কার্ডিওভাস্কুলার করে যেটা করতে চাইছে যে আমরা ফ্যাট বার্ন করে নেব, সেটা শুধুমাত্র কার্ডিওভাস্কুলারিটি সিস্টেম শুধুমাত্র হার্ট লাংসের জন্য কাজ করে, একদম একদম। তাছাড়া বাকি জিনিসে খুব একটা ইফেক্ট দেখা যায় না। বেসিক্যালি মেয়েদের যে সবথেকে বড় কনসার্ন থাকে ফ্যাট লস করব, ফ্যাট লসের জন্য সবথেকে ইম্পর্টেন্ট, ইনফ্যাক্ট কার্ডিওর থেকেও বেশি ইম্পর্টেন্ট ওয়েট ট্রেনিং। মাসেল হবে তবেই মেটাবলিক রেট বাড়বে, তার ফলেই ফ্যাট লস হবে।
মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি কম্বিনেশনের ব্যাপার, মানে আমাকে এটা পুরোটা ডিপেন্ড করছে যে কোনটা কতটা করব, সেটা আমার পারপাসের উপর। রেশিও, একটা মানে রেশিও থাকে। এবার সেখানে যদি আমার ফ্যাট লস জার্নি হয় তো আমাকে সব কম্বিনেশন রাখতে হবে, মানে আমি একটা করছি আর একটা করছি না তাহলে সম্ভব নয়। যেমন আমি যদি শুধু কার্বোহাইড্রেট কাট করে দিই, এবার অনেকের ক্ষেত্রে দেখেছি যেমন প্রোটিনও কাট করে ফেলে, সেভাবে যে আমি প্রোটিন নিচ্ছি মানে এটা অন্য পয়েন্ট, কিন্তু আমি এক্সাম্পল হিসাবে বলছি। এটা দেখেছি মানুষের মধ্যে একটা বিরাট ভয় আছে যে প্রোটিন নিচ্ছি মানে কি না কি নিয়ে নিচ্ছে আর কি। মানে প্রত্যেক মানুষের বডি ওয়েটের হিসাবে মানে পার কেজিতে 1 গ্রাম করে মিনিমাম যাওয়া দরকার। মানে হিসাব মতো যদি আমার ওয়েট 70 কেজি হয়, 70 গ্রাম প্রোটিন দরকার। তো আলটিমেটলি 70 গ্রাম যদি প্রোটিন দরকার হয় আমার, তাহলে আমি যদি সারাদিনে হিসাব করি আমার মানে সাধারণত বাড়িতে যেভাবে একবেলা ননভেজ বা একবেলা ভেজ খেয়ে যদি দেখি আমার হয়তো 30-40 গ্রাম প্রোটিন যাচ্ছে। আমি তখনই সম্ভব যখন আমি সেটা প্রপারলি, মানে সকালে ব্রেকফাস্টে প্রোটিন রাখছি, ইভিনিং স্ন্যাক্সে প্রোটিন রাখছি, লাঞ্চে অল্প রাখছি, ডিনারে অল্প রাখছি, তখন আমার কিন্তু সেটা 70-তে যাওয়া সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। তো সেই জন্য প্রোটিন তো ডেফিনেটলি যেমন দরকার, ঠিক সেমভাবে যেমন আমি যখন বাকি জিনিসগুলো যেমন আমি ভিটামিন, প্রোটিন, কার্ব সব যেমন ব্যালেন্স পেতে নিচ্ছি, ঠিক সেইভাবে এক্সারসাইজেও কিন্তু ব্যালেন্স থাকাটা দরকার। মানে কার্ডিওভাস্কুলার যেই কথাটা হচ্ছে, মানে যেটাকে আমরা কার্ডিও শর্টে বলে থাকি, মানে অ্যারোবিক টাইপ অফ এক্সারসাইজ, মানে যেটা উইথ অক্সিজেন হয়। মানে ডেফিনেশনে বলছি উইথ অক্সিজেন যে সমস্ত আমরা এক্সারসাইজ করছি সেটা হচ্ছে কার্ডিও। উইথ অক্সিজেন মানে কি, সেখানে হচ্ছে আমি জগিংয়ে যাচ্ছি, সাইকেলিংয়ে যাচ্ছি, সুইমিং, মানে আমাদের কিন্তু সাইক্লিক মানে যে ব্রিদিং প্যাটার্ন ওটা চলছে, তার সাথে এক্সারসাইজ হচ্ছে। আরেকটা যে ভিগোরাস ট্রেনিং, মানে আমি হয়তো স্প্রিন্ট মানে স্পিডে রান করছি, বা আমি হয়তো স্কোয়াট করছি, মানে সেখানে কিন্তু রিপিটেড স্কোয়াট করছি, সেগুলো হচ্ছে, বা প্লায়োমেট্রিক মানে জাম্পিং এক্সারসাইজ করছি, মানে সেগুলো কিন্তু লেস অক্সিজেনের প্রেজেন্সে হচ্ছে। তো সেই জন্য সবটা দরকার। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে এই যে ভাবে যে আমরা কখন আমরা যে ওয়ার্কআউট করলে পরে যে আমরা ওয়েট লসটা বেশি হবে, এটা বিকেলে অনেকে ভাবে যে সকালে করলে আমার সব থেকে বেশি কাজ দেবে, না বিকেলে করলে আমার সব থেকে বেশি কাজ দেবে। অনেকে এটা মানে ভুল ধারণা থাকে যে কখন করলে আমাদের ঠিক হবে। এটার মানে বেসিক্যালি নিয়ম তো হচ্ছে যে এরকম কোনো প্রথম ব্যাপার হচ্ছে এটা স্পেসিফিক কোনো নিয়ম নেই, এক নাম্বার। মানে আমি যদি কমফোর্টেবল হয় আমি রাত 9টাতেও ট্রেনিং করতে পারি না। অনেকে বলে থাকে যে এমটি স্টমাক করলে বেশি ফ্যাট লস হয়। হ্যাঁ, না এটা একদমই ঠিক। সায়েন্টিফিক্যালি যে ব্যাপারটা মানে রয়েছে, অ্যানাটমি, আমাদের ফিজিওলজি যে জিনিসটা, এক্সারসাইজ ফিজিওলজি যে জিনিসটা বলছে, সেটা হচ্ছে যে আমাদের প্রথমেই যেই স্টোরটা আমাদের মানে যেখান থেকে আমাদের শরীর খরচা করে, মানে আমার কাছে যেমন 100 টাকা আছে, আমি প্রথমে সেখান থেকে খরচা করলাম, ঠিক আছে। মানে আমার শরীরে যেটা মাসলে যেটা আমার গ্লুকোজ রয়েছে বা গ্লাইকোজেন হিসেবে যেটা স্টোর হচ্ছে সেটা খরচা হচ্ছে, মানে মাসেল গ্লুকোজ ফার্স্ট খরচা হচ্ছে, ঠিক আছে। মানে আমার পকেটে 100 টাকা আছে, আমি 100 টাকা খরচা করলাম। সেকেন্ড আমি কি করবো, আমি ইউপিআই করলাম। মানে ঠিক সেম ওয়েতে আমার যখন মাসেলের যেটা স্টোর আছে সেটা যখন আমার শেষ হয়ে যাচ্ছে, তখন আমাদের লিভার বা অন্যান্য অর্গানে আমাদের কিন্তু গ্লাইকোজেন স্টোর থাকে, তো সেটা ব্রেকডাউন হচ্ছে। তখন সেটা হওয়ার পরে থার্ড বা ফোর্থ স্টেপে আমাদের যেটা আরেকটা হয় সেটা হচ্ছে ফ্যাট বার্ন হয়। মানে আমার যখন আমি সব টাকা খরচা করেছি, সেখানে হয়তো আমি লোন নিয়ে বা কোনো কারো কাছ থেকে ধার নিয়ে আমি করছি, তো সেই ধারটা কোথায় থেকে নেবো, সেটা হচ্ছে আমাদের স্টোরড ফ্যাট। হ্যাঁ, মানে আমাদের এইটা হচ্ছে ফ্যাট। এবার কি, মানে রাতে আমরা ডিনার করছি 9টায়, মানে অনেকের এটা এখন মানে কারেন্ট ট্রেন্ডে খুব মানে হট টপিক আর কি, যে ইন্টারমিটেন্ট ফাস্টিং, মানে আমাদের 10 ডায়েট বলছে বা কিটো ডায়েট বলছে। এই ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে 10-12 ঘন্টার যে আমরা ফাস্টিং, মানে 9টার সময় বা 8টায় তাহলে আমি সকাল 9টার পরে ব্রেকফাস্ট করব। এবার তার আগে আমি যখন করছি সেটা ডেফিনেটলি আমার ফ্যাট বার্নার কিন্তু একটা চান্স, মানে এমটি স্টমাকে করছি। তবে এমটি স্টমাক মানে অনেকে ভাবে যে আমি কিচ্ছু খাবো না, তো সেখানে আমার মনে হয় কিন্তু লিকুইড জাতীয় মানে ওআরএস হতে পারে, এনাফ ড্রিঙ্কিং ওয়াটার, বা তার সাথে যদি আমি সামান্য মানে কোনো হাই ক্যালোরি জিনিস যেমন কলা হতে পারে বা খেজুর হতে পারে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু দরকার। না হলে কিন্তু আমি হতে পারে আমার মাথা ঘুরতে পারে বা আমার মানে অনেক রকম সমস্যা হতে পারে। তো সেই জন্য এটা খুব ভালো একটা প্রসেস কিন্তু সকালে, যদি টাইম না থাকে পারবে না করে বলতে গেলাম। টেক্সটবুক যেহেতু কিছু রেকমেন্ড করে না, বিভিন্ন দেখুন আমাদের এক্সপিরিয়েন্স অনুসারে যেটা আপনাকে শেয়ার করছি, বাকি তো এটা ভাস্ট নলেজের একটা ক্ষেত্র। এখানে এক্স ওয়ার্কার ন্যাশনাল চ্যাম্পিয়ন যদি জিজ্ঞেস করা হয়, তারা 4 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা করে ওয়ার্কআউট করতো। তাদের শিডিউল, তাদের ঘুমানো, মানে পুরো পৃথিবীটা আলাদা তাদের সঙ্গে আমাদের কোনো কিন্তু মিল পাওয়া যাবে না। ইভেন আমাদেরকে যদি জিজ্ঞেস করেন আপনি, তাহলে ভাই যেটা বললো সেটা অ্যাবসলিউটলি রাইট। দের ইজ নো টাইম শিডিউল ফর বডি বিল্ডিং, কোনো টাইম শিডিউল নেই। বেটার হচ্ছে যে ইউনিভার্সাল যে থিওরিটা চলছে, মর্নিংয়ে উঠলে আমাদের অনেক বেশি মানে ফ্লেক্সিবিলিটি, এন্ডিউরেন্স
এবং সবথেকে বড় ব্যাপার যে ব্যালেন্স হয় হরমোনাল এবং বডি যে ব্যালেন্স করে একটা অ্যালং উইথ মানে যে নিউরোর যে টোটাল নিউরোলজিক্যাল যে ব্যালেন্সটা হবে ম্যাম বলতে পারবে, সেই ব্যালেন্সটা কিন্তু মর্নিংয়ে বেশি হবে। রাত্রেবেলায় স্বাভাবিকভাবে সারাদিনের পর আমাদের অতটা থাকে না, টেনাসিটি থাকে। আরও একটা ব্যাপার হচ্ছে রাতের দিকে জিম করার যে ব্যাপারটা, এটা টাইম না থাকলে তো করাটা বেটার। এবার সেখানে কিন্তু একটা ব্যাপার রয়েছে, আমি যখন রাত 9টা বা 10টার সময় যখন আমি জিম করছি, আমি অনেক ক্ষেত্রে করি মানে যখন হয় না, এবং সেখানে কিন্তু আমার বডি তার মানে রাত 10টার সময় কিন্তু সুপার অ্যাক্টিভ, মানে 10টা থেকে 10:30 বা 9টা থেকে 9:30 জিম করলাম, মানে আমার বডি কিন্তু মানে এক্সট্রিমলি অ্যাক্টিভ। সেইখান থেকে কিন্তু বডি হোমিওস্ট্যাসিস যেটা বলে মানে স্টেবল জায়গায় আনতে কিন্তু কম করে 3 থেকে 4 ঘন্টা টাইম লাগে। তো সেখানে কি মানে ঘুমটা কিন্তু একদম তাই, এটাই হয়। এবং বিশেষ মানে যে দিনের যে মাঝে ইন্টারাপ্ট করলাম, সেটা হচ্ছে আমাদের হাঙ্গার ম্যানেজমেন্ট যেটা চলে, শরীরে খিদে পাওয়ার যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু আপনি যখন রাত্রেবেলায় করছেন, ওই যে যেমন ঘুমটা বেশি গেল, এক্সেসিভ খিদে পাবে, এটা হয়। আমি দেখি মানে আমি নিজে যেহেতু করিনি, আমি শুনেছি সিনিয়রদের অনেক সময় এটা হয়ে থাকে, আমার ক্ষেত্রে আমি জিজ্ঞেস করবো, এটা অনেক সময় হয়ে থাকে অতিরিক্ত এক্সারসাইজ করলাম দিন রাত্রেবেলায় ঘুম আসছে না, এটা কি সম্ভব? একদম একদম সম্ভব। এই ক্ষেত্রে আমি এটা একটা কি কারণে হতে পারে? এই ক্ষেত্রে আমি একটা পয়েন্ট বলছি। আমরা যত মানে এজিং এর দিকে যেতে থাকি বা আমরা যত এক্সারসাইজ করতে থাকি, আমাদের বডি থেকে ম্যাগনেসিয়াম বার্ন হতে থাকে পার্টিকুলার দিনে। তো ম্যাগনেসিয়াম যখন বার্ন হয়, ম্যাগনেসিয়াম বডিতে রিকভার করবার জন্য প্রোটিনের দরকার। সুস্থভাবে যদি সম্পূর্ণ প্রোটিন না হয়, তাহলে সেটা বডি অটোমেটিকভাবে ম্যাগনেসিয়ামটাকে পূর্ণ করে। পূর্ণ করবার পর ম্যাগনেসিয়ামের ঘাটতির জন্য বেসিক্যালি ঘুমের ডিস্টার্ব হয় বা ঘুম আসে না বা বডি অ্যাক্টিভ থাকে, এই সমস্ত জিনিস হয়। যখন ওইটা রিকভার করে নেয়, তখন ঘুম বা আমাদের ঘুমের সাইকেল সম্পূর্ণ ক্লিয়ার হয়। কিন্তু যখন আমরা বেশি এক্সারসাইজ করি বা যখন মানুষ বেশি এজিং এর দিকে যায়, তখন এই জিনিসটা বেশি ধরা দেয়। তো সেই ক্ষেত্রে যদি এক্সারসাইজের একটা লিমিটেশন থাকে, কি কোনো লিমিট করে যে এত মিনিট মানে এত ঘন্টা ওয়ার্কআউট করা দরকার আর এত ঘন্টা ওয়ার্কআউট করা দরকার নেই? একটা মানে একটা চলতি কথা আছে জিমের মধ্যে যে 45 মিনিট বা 1 ঘন্টার বেশি ওয়ার্কআউট করা যাবে না। যাবে না বলে কোনো জিনিস হয় না, অনেকেই এক্সারসাইজ করে, কিন্তু ওইটার একটা নিয়ম, মানে এটা এই জন্যই বানানো হয়েছে যাতে আমাদের মাসল বেশি ফ্যাটিক না হয়ে যায়, আমাদের শেষ পর্যায়ে যাতে না পৌঁছে যায়, তার আগেই যেন মানুষের স্টপ করে দেয়। মানুষে একটা মাসলকে হিট করবার পরেই যেন সেখান থেকে এক্সারসাইজটাকে বন্ধ করে দেয়। তাহলে কি হলো, বডি প্রপার টাইম পেলো রেস্ট করবার, রেস্ট করে প্রপার স্লিপ সাইকেল তার হলো, প্রপার প্রোটিন তার হলো। তো এইভাবেই বডি রিকভার করে বা এভাবেই বডি কাজ করে, আমার যেটা পার্সোনাল মত। তো বাপ্পা থেকে একটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে তুমি তো ভেরি রিসেন্ট বডি বিল্ডিং খেলেছো, তো সবারই কোশ্চেন থাকে যে বডি বিল্ডিং করে কি কোনো রোজগার হবে বা কিছু, আমার কি কোনো কিছু পাবো বডি বিল্ডিং করে? এত টাকা খরচা করলাম বডি বিল্ডিং করে, তো আমার কোনো রোজগার কি হবে? এটা কি সম্ভব কোনোভাবে? না, বডি বিল্ডিংকে যদি রোজগার হিসাবে ধরা যায়, আচ্ছা, তাহলে সে বডি বিল্ডিং এর পেছনে এগোতে পারবে। বডি বিল্ডিং হচ্ছে একটা প্রফেশনাল লাইন, আমাদের এটা হচ্ছে একটা গেম, আমাদেরকে এটা খেলতে হবে। আমি যদি ওটা টাকা কামানোর পেছনে দৌড়াতে যাই, তাহলে কিন্তু আমি এটাতে পিছিয়ে যাব। সেই জন্য এটাকে নিয়ে চিন্তা না করাই ভালো। আমরা গেম খেলি, কোনো দিন কিন্তু আমরা চিন্তা করি না যে ক টাকা আমি ওখান থেকে ইনকাম করব। অপরন্ত আমাদের যেটা ইনকাম করি, বাইরে থেকে যেটা ইনকাম করি, সেটা আমরা বডি বিল্ডিং এর পেছনে ইনভেস্ট করি। তো আমাদেরকে ভাবা উচিতই নয় যে আমরা ওইখান থেকে ইনকাম করতে চাই। তাহলে মেন কথা হচ্ছে আমরা বডি বিল্ডার, আমরা একটা নির্দিষ্ট লাইনে যেতে পারবো। আমার মতে এটা পুরোপুরি একটা নিজস্ব স্বপ্ন যাদের থাকে, যারা প্যাশনেট থাকে যে আমার চেহারাটাকে আমি আলাদা লেভেলের দেখতে চাই বা অন্যদের থেকে আলাদা হিসাবে দেখতে চাই, বা আমাদের আইডল এরা আছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন রকম বড় বড় আইডল আছে, আমরা তাদের মতন দেখতে চাই, বা তাদের মতন না হলেও আমরা তার ধারে কাছে যেন পৌঁছাতে পারি। এই ড্রিম থেকে, এই প্যাশন থেকেই বডি বিল্ডিংটা এত পপুলার। তো আমরা যে বিষয় নিয়ে ছিলাম সেটা হচ্ছে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে অনেকে বলে যে জিম, অনেকে বিকেলবেলা যারা জিম করে বা রাতের বেলা যারা জিম করে থাকে, তারা বলে এসে জিমে, অনেকেই বলে থাকে জিমে এসে যে এনার্জি পাচ্ছি না,
এনার্জি পাচ্ছি না, খুব লো লাগছে শরীরটা, জিম করতে ইচ্ছা করছে না, কিন্তু জিম এসেছে, সেক্ষেত্রে তারা জিম করার আগে কি খেলে বা কিছু খেলে কি কোনো কিছু আমাদের মানে এনার্জি কি ফিরে পাবো, সেটা সবাইকেই কোশ্চেনটা করছি। এমন কিছু কি আছে যে কি এটা খেলে আমাদের জিমটা করতে সুবিধা হবে? বাপ্পা আই থিঙ্ক ভালো বলতে পারবে। আমি এটা বলতে পারি, ছেলে মেয়ে সব ক্ষেত্রেই, ছেলে মেয়ে সব ক্ষেত্রেই বলছি। এটা মেন কথা হচ্ছে যদি সে গেনিং ইয়েতে থাকে, হ্যাঁ, তাহলে মেন কথা হচ্ছে সে কলা খেয়ে বা 2 পিস বয়েল আলু খেয়ে একটু ইয়ে দিয়ে সল্ট দিয়ে সেটা ইনপুট করে আসতে পারে। আর যদি সে মানে কাটিং সিজনে থাকে তাহলে মেন কথা হচ্ছে মানে ফ্যাট লস জার্নিতে যদি থাকে তাহলে সে ব্ল্যাক কফি উইদাউট সুগারে খেয়ে এসে যদি ওয়ার্কআউট আরম্ভ করে তাহলে সে ইনস্ট্যান্ট ইয়েটা পাওয়া যায়, মানে এনার্জিটা পাওয়া যায়। তার জন্য এটা আমি এইটুকু বলতে পারি। আমি এই ক্ষেত্রে একটা পয়েন্ট অ্যাড করব যে এনার্জি পাচ্ছি না, তো এনার্জির জন্য কোনো খাবার বা কোনো ড্রিঙ্কস liquid। যদি থাকে, কোনো Right. লিকুইড যদি থাকে, তো সেটা এক্সারসাইজের আগে মানে প্রি ওয়ার্কআউট। আর Right. প্রি ওয়ার্কআউটের কনসেপ্টটা এসছে যাতে এক্সারসাইজে এনার্জি পাওয়া যায়। এদিকটা বল। এবার এক্সারসাইজে এনার্জি পাওয়ার জন্য আমি এমন কিছু খাবো যাতে এক্সারসাইজে এনার্জি পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে সায়েন্টিফিক্যালি প্রুভেন আমরা এমন কিছু খাই যাতে এক্সারসাইজে এনার্জি পাওয়া যায়। যেমন আমরা পিওর কার্বোহাইড্রেট মধ্যে কিছু জিনিস রাখি, বয়েলড আলু থাকে, কলা থাকে, যেটা পুরো পাকা কলা, সেটা বডি সিস্টেমে গিয়ে গ্লুকোজে কনভার্ট করে। এবার গ্লুকোজটা আমরা এক্সারসাইজে বার্ন করি, তো সেই ক্ষেত্রে আমাদের এক্সারসাইজে এনার্জি পাওয়া যায়। এবার ইনস্ট্যান্ট এনার্জির জন্য কেউ কেউ কফি খায়, কেউ কেউ সাপ্লিমেন্টও নেয়। এবার সাপ্লিমেন্ট জিনিসটাই হলো যে আমরা যখন খাবারের থেকে কোনো জিনিস পাচ্ছি না, ফুড সাপ্লিমেন্ট, তখন আমরা এক্সট্রা বাইরের থেকে জিনিসটা নিচ্ছি। ফুডেরই সাপ্লিমেন্ট, খাবার থেকে পাচ্ছি না, বাইরের থেকে নিচ্ছি। বাইরের থেকে নিচ্ছি। সেক্ষেত্রে প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট আছে। এবার বিভিন্ন ব্র্যান্ডের প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট আছে, তার কাজই হলো এক্সারসাইজে এনার্জি বাড়ানো। তো সেই সমস্ত জিনিসও আমরা নিতে পারি। তারপরে ই ডাবল বলে একটা লিকুইড হয়, যেটা ওই প্রি ওয়ার্কআউটের মতনই নেওয়া যেতে পারে। ওয়ার্কআউট করতে করতে সেটা ইউজ করা যায়। নেওয়া যেতে পারে। সেটা কি না, শরীরে না। কোনো সাইড এফেক্ট হতে পারে? না, সাইড এফেক্ট বলে তো সেসব কিছু নেই। মেন কথা হচ্ছে সে যদি এক্সট্রা ইউজ করে থাকে লিমিটের বাইরে, তাহলে সেটা সাইড এফেক্টটা আসতে পারে। আদার্স সাইড এফেক্ট নেই বললেই চলে। আর এই ল্যাক অফ এনার্জির ব্যাপারটা এইখানে কিন্তু যে কোশ্চেনটা অ্যাকচুয়ালি ছিল, মানে যে আমাকে যখন এসে বলছে একটা ট্রেনারকে বা যে ট্রেনিং করাচ্ছেন বা যেখানে আমি করছি, তো সেখানে অনেক ক্ষেত্রে এটা ব্যাপার থাকে যে আমি যখন আমাকে এসে কেউ বলছে যে আমার কিন্তু না লো ফিল হচ্ছে, মানে ফ্যাটিক হচ্ছে বা ব্যথা হচ্ছে, আমার না ভালো লাগছে না করতে, তো আমাকে সবার আগে আইডেন্টিফাই করতে হবে যে এটা তার কেন হচ্ছে, মানে সেটা কি পারপাস, মানে তার হতে পারে সে মেন্টালি ফ্যাটিক না ফিজিক্যালি ফ্যাটিক, তার অনেক দিক হতে পারে। কিন্তু সেটা আমার মনে হয় অ্যাজ এ ট্রেনার তার এটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে সেটা ডেফিনেটলি আমার যখন আমি অ্যাজ এ জিমে বা গ্রুপ ট্রেনিং এ বা যোগা ক্লাসে যখন সবাই একসাথে আসছে, এটা আমার সম্ভব নয় আইডেন্টিফাই করা যে সবার সাথে বিয়ে করা। কিন্তু যখন সেটা আমি পার্সোনাল ট্রেনিং করছি বা যখন আমাকে কেউ বলছে, সবার আগে কিন্তু আমাকে দেখতে হবে কেন হচ্ছে। তো আমি যদি দেখি সে মেন্টালি ফ্যাটিক, তার মানে তার প্রপার স্লিপ সাইকেল নেই, সবার আগে গুরুত্বপূর্ণ জায়গা। 2 নাম্বার হচ্ছে সে যদি ফিজিক্যালি ফ্যাটিকড হয়, তার মানে কিন্তু সে তার যতটা ক্যাপাসিটি তার বাইরে গিয়ে ট্রেনিং করছে, তার আমার ট্রেনিং শিডিউলটা তাকে ইন্টেন্সিটি কমাতে হবে, ভলিউম কমাতে হবে। মানে দুটো জিনিসের উপর ট্রেনিং হয়, সেটা হচ্ছে একটা ইন্টেন্সিটি, মানে কতটা ইন্টেন্স আমি দিচ্ছি, মানে আমি ইন্টেন্সিটি মানে হচ্ছে আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি ম্যাক্সিমাম স্ট্রেংথ কীভাবে মাপাই, যে আমি একটা সাপোজ আমি একটা শোল্ডার প্রেস আমি ধরলাম মুভমেন্ট, মানে শোল্ডার প্রেস করছি ডাম্বেল দিয়ে, আমি ম্যাক্সিমাম 20 কেজি করতে পারছি, তো মানে একটা রিপিটেশন আমি ম্যাক্সিমাম কত ওয়েটে করতে পারছি, তো সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম স্ট্রেংথ। তো সেটা যদি সাপোজ হয় 20 কেজি, তার মানে কিন্তু আমার ওটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি হয়ে যাচ্ছে। কিন্তু এবার সেটাকে যদি আমি ড্রপ করি, 10 করি বা 5 করি বা 7.5 করি, তার মানে কি আমি ইন্টেন্সিটি লেস করছি, ভলিউম বাড়াচ্ছি, মানে আমি রিপিটেশন হয়তো 15টা দিলাম, 20টা দিলাম, মানে যেটাতে আমার মাসেল এন্ডুরেন্স বাড়ছে। এন্ডুরেন্স মানে বেশিক্ষণ একটা মাসেলের কাজ করার ক্ষমতা বাড়ছে। আচ্ছা, তুই বলতে চাইছিস তার মানে রেশিওটা একটা হওয়া দরকার একদম, মানে আমাকে, কারণ আমি এর মাঝেই প্রশ্নটা করে রাখছি এর সাথে লিঙ্ক বলে ম্যাম, উইথ ইউর পারমিশন। সেটা হচ্ছে আমি ট্রেনার বাপ্পা এবং আমার ভাই অর্ঘর কাছেও জিজ্ঞেস করবো। সেটা হচ্ছে অনেকের আমি প্রশ্ন দেখেছি, এখন তো এজ ভেরিয়েন্টের মানুষ আসে আমাদের এখানে, তো আমরা লক্ষ্য করেছি যে
কোন এজে কোন ব্যায়ামটা সঠিক হবে, বা আপনার ধরুন একজন ওভার 35 আসছে কি ওভার 40 আসছে, তার জন্য কোন ব্যায়ামটা মানে সে কতটা ইন্টেন্সিটি নিয়ে ওয়ার্কআউটটা করবে, কতক্ষণ ধরে করবে, এটা কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে। এটা করা মানে ধর মানে একজন 22 বছরের ছেলের টেনাসিটি একজন 40 বছরের টেনাসিটি কখনোই এক হবে না, যেটা আমাদের সকালে যারা যারা করি আমরা দেখতে পাই। তো এদের জন্য প্রপার যে চ্যানেলাইজ করা জায়গাটা, অবশ্যই এটা কিভাবে করা উচিত, এটাকে অ্যাড্রেস করতে হবে আমাদেরকে। এটা এটা আমাদের বলা আর কি দর্শকদের কাছে সবাইকে যারা এই সময় রয়েছেন, সেটা হচ্ছে যে মানে আমাদেরকে এইটার জন্যই আজকে আসা আমাদের এখানে, যে আমরা এই জিনিসগুলো শেয়ার করব আপনাদের সাথে, আমাদের এক্সপিরিয়েন্স যারা রয়েছে দুই ভাই, যে বেসিক্যালি কোন এজে কোন ব্যায়ামটা করলে এবং কতক্ষণ ধরে করলে সে বেনিফিটেড হবে। আমরা প্রপার গাইডেন্স ছাড়াই অনেক চলে যায়, অনেকে ব্যায়াম করি, আমাদের তাড়া থাকে, কারো 15 মিনিট, কারো 20 মিনিট, কারো 35 মিনিট, আমার রাইট, তাই তো? একদম। তো এবার সেক্ষেত্রে কার কতটা মানে করা উচিত হবে সেটা আমি একটু জানতে চাইবো তোদের কাছে, এজ রিলেটেড হিসেবে কার কোন টাইমিং কতটা কি হবে। প্রথমে যখন কেউ কোনো বিগিনার যখন জিমে আসে, তখন কেউ যদি পার্সোনাল ট্রেনিং থাকে তার, বা ট্রেনারের কাছে যখন যায়, তখন ট্রেনারকে সেটা অ্যানালাইজ করতেই হয় যে তার ক্যাপাসিটি কতটা, তার বডি মুভমেন্ট কেমন, সে তার ওয়েট ক্যাটাগরি কেমন, এই সমস্ত জিনিস অ্যানালাইজ করবার পরই, সমস্ত জিনিস দেখবার পরই, বা কোনো ক্রনিক পেন আছে নাকি, বা কোনো ফ্র্যাকচার আছে নাকি, বা প্রিভিয়াস কিছু আছে নাকি, হেলথ ইস্যু আছে নাকি, সমস্ত কিছু জিজ্ঞেস করেই তারপরে আমরা এক্সারসাইজে নামাই। এটা নিয়ম, এটা আমরা করে থাকি। আচ্ছা, এটা প্রপার অ্যানালাইজ করেই আমরা তারপরে এক্সারসাইজে নামাই। এইখানে আমি একটা জিনিস অ্যাড করি অর্ঘদার সাথে, সেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললো, সেটা হচ্ছে বডি মুভমেন্ট। মানে যারা ট্রেনার হয় বা যারা প্রফেশনাল হন, প্রফেশনাল ইন দ্য সেন্স এই ফিল্ডে, তার মুভমেন্ট দেখে কিন্তু আমি বুঝে যাব যে সে বিগিনার না অ্যাডভান্স। সে হয়তো বলতে পারে আমি 5 বছর ধরে জিম করি, অনেকে আছে মানে তারা খুব ইগো নিয়ে আসে আর কি, এবং তাদের একটা জিমের ব্যাপার বলছি না, সেক্ষেত্রে আমার যোগা ফিল্ডেও আমি দেখেছি যে ল্যাক অফ নলেজ হতে পারে, কনসেন্ট্রেশন হতে পারে, অনেকেই তো করে, অনেকে মানে সেখানে কি হয়, তার যদি সে বাই এজ একটু বেশি হয়, বা সে হয়তো ট্রেনিং এজ হয়তো সে একটা জায়গায় করেছে 5 বছর 10 বছর, সে আর হয়তো শুনতে চাইবে না, সে শুনতে চায় একদমই তাই, সেটা দেখি চোখের সামনে। এবারে তাকে আমি ফার্স্ট কি দেখবো, সে একটা মুভমেন্ট করছে, বেসিক মুভমেন্ট। আমি যদি বলি বেসিক মুভমেন্টের মধ্যে যেটা আছে, কম্পাউন্ড মুভমেন্টের মধ্যে পড়ে স্কোয়াট। তো স্কোয়াট আমি, সে বলছে আমি 1 বছর ধরে করছি বা 5 বছর করছি, তার কিন্তু আমি স্কোয়াটের পজিশন থেকে বুঝে যাব সে আদেও প্রপারলি করতে পারে। এটা বেসিক মুভমেন্ট। কমপ্লেক্স তো ছেড়ে দিলাম, কমপ্লেক্স অনেক রকম ওয়েট ট্রেনিং এর মুভমেন্ট হয়, যোগার মুভমেন্ট হয়। তো মুভমেন্ট অ্যানালাইজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং একজনকে টিচ করার আগে বয়স, একটা পার্টিকুলার বয়সের মানুষকে যখন আমি টিচ করছি, সেটা কম বয়স হোক বা বেশি বয়স হোক, তাকে মুভমেন্ট শেখানো, যে একটা জয়েন্টের মুভমেন্ট কি হতে পারে। তার অনেক ভাগ আছে, যেমন একটা স্পোর্টসের আমাদের ভাষায় বলে বায়োমেকানিক্স, একটা সাবজেক্ট আছে। সো বায়োমেকানিক্স মানে হচ্ছে একটা জয়েন্টের আমি কিভাবে মুভমেন্ট করে, মানে আমার যদি এলবো জয়েন্ট হয়, তো এলবো জয়েন্টে আমি দেখেছি অনেকে টুইস্টিং মুভমেন্ট করে। মানে কি হচ্ছে টুইস্টিং মুভমেন্ট, মানে হচ্ছে কিন্তু এলবো টুইস্টিং মুভমেন্টের জন্য নয়, মানে এটা ইউনিএক্সিয়াল, মানে একটা এক্সিসে মুভমেন্ট করে, মানে আমি শুধু ফ্লেক্সন এক্সটেনশন করতে পারছি। তার বাইরে যদি আমি কোনো মুভমেন্ট করার চেষ্টা করি, ল্যাটারাল মুভমেন্ট, তাহলে কিন্তু আমার এলবো খুব তাড়াতাড়ি, মানে এলবো লিগামেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি যাবে। ঠিক সেম জিনিস কিন্তু আমাদের নি জয়েন্ট, মানে ইউনিএক্সিয়াল একটা মুভমেন্ট, মানে ফ্লেক্সন এক্সটেনশন। শোল্ডার, হিপ, এই দুটো কিন্তু মাল্টি এক্সিয়াল, মানে হচ্ছে আমাদের বল এন্ড সকেট, মানে আমাদের একটা সকেটের মধ্যে বল যদি থাকে, তার মানে কি সে সব অ্যাক্সেসে মানে মুভমেন্ট করতে পারে। তো তার মানে কি ব্যাপারটা আমাদেরকে এইভাবেই করতে হবে যে জয়েন্ট ওয়াইজ যদি আমাদের একটা মানুষকে টিচ করতে পারি, বা সেই যদি নিজেকে টিচ হওয়ার মানে শেখার চেষ্টা করে যে আমার একটা জয়েন্টের, মানে সবার আগে আমার মনে হয় যে কোথাও কোনো জিনিস করতে যাওয়ার আগে এক্সারসাইজ বা কোনো মুভমেন্ট বা কোনো জিম হতে পারে, যোগা হতে পারে, তার জানা উচিত যে আমার কি কি জয়েন্ট আছে, তার কি মুভমেন্ট হতে পারে। আর এইটা যদি আমি মোটামুটি বেসিক আইডিয়া থাকে, তাহলে আমার মনে হয় ট্রেনারের কাজও ইজি হয়, এবং যিনি যাচ্ছেন তার বডিটাকে বুঝতে বা মুভমেন্ট বুঝতে অনেক ক্ষেত্রে সুবিধা হয়। এইটা সাধারণ মানুষের জন্য জানাটা একটু চাপের, একদম। তবে ট্রেনারের, আমার মতে ট্রেনারের প্রত্যেকটা ট্রেনারের উচিত যে প্রথমে অ্যানালাইজ করে নেওয়া, যে যেই পার্সন তার সামনে যাচ্ছে সেই পার্সন কেমন ভাবে বডি মুভমেন্ট করতে পারছে, তার এজিং কত, তার প্রিভিয়াস কোনো ইনজুরি আছে নাকি, বা তার হেলথ ইস্যু কিরকম, এই সমস্ত কিছু অ্যানালাইজ করে তারপরে তাকে প্রথমে এক্সারসাইজ দেখানো, এক্সারসাইজের পর কেমন ভাবে রেস্ট নেবে সেটা দেখানো, স্ট্রেচিং মুভমেন্ট কেমন হয় সেটা দেখানো, এই সমস্ত কিছু পার্ট বাই পার্ট আছে, সেটাই স্টার্টিং।
আচ্ছা, আমরা এক্সারসাইজ করার পর অনেকে ইনজুরি হয়ে থাকে, মানে কোনো ডেডলিফট মারতে গেল কোমরে লেগে গেল বা শোল্ডার মারতে গেল শোল্ডারে লেগে গেল, সেই ইনজুরিটা হয় কিসের জন্য? আমরা মানে কি জন্য ইনজুরিটা হয়ে থাকে? ইনকারেক্ট ফর্ম। মানে এটা কি কোনো ওয়েট হতে পারে, বা আমাদের যে এক্সারসাইজটা করছি সেটা ভুল হতে পারে, বা আমরা তার আগে কোনো ওয়ার্ম আপ করিনি সেটা হতে পারে, মানে কি ধারণা হতে পারে? সবই হতে পারে। মানে যেমন অর্ঘদা রয়েছে আর ভালোভাবে বলতে পারে। তো আমি ডেডলিফটে আমার কি কি মাসেল এনগেজ হচ্ছে, গ্লুটস মানে আমার ব্যাক হিপ মাসেল, হ্যামস্ট্রিং, কোয়াড্রিসেপস, এগুলো ইমপ্রুভ হচ্ছে। মানে আমি কিন্তু তার অল্টারনেট ওয়েজও আছে সেটাকে ট্রেন করার। তো আমি ডেডলিফট আমি 150 কেজি আমি ম্যাক্সিমাম মারতে পারি, সেটা খুব গর্বের কিছু না। আমার যদি একদিন ইনজুরি হয়, আমার কিন্তু পরের একটা বছর মানে বা আমার সারা জীবনের জন্য আমাকে মোটামুটি শয্যাশায়ী করতে পারে। তো সেইখানে আমার মনে হয় যে এটার একটা আমার নিজের ক্যাপাসিটি। হালকা ওয়েটের মধ্যে ইনজুরি আছে, একদম একদম সেটা হচ্ছে ভুল পোস্চারের জন্য। তো ইনকারেক্ট ফর্ম বললো ম্যাডাম। একদম ভুল পোস্চারের জন্য অনেকটা ইনজুরি আসার চান্স থাকে। একদম মানে পশ্চার, এবং তার সাথে হচ্ছে যে আমার ইনজুরি না হওয়ার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রপার গাইডেন্স। প্রপার গাইডেন্স। মানে ওই যে আমাদের যেমন বেসিক যে কিছু জায়গা আছে ফান্ডামেন্টাল শেখানো হয় সবার আগে, সেটা হচ্ছে যে ওয়ার্ম আপ। সে জেনারেল ওয়ার্ম আপ আর স্পেসিফিক ওয়ার্ম আপ, দু ধরনের হয়। জেনারেল মানে হচ্ছে আমি একটা হালকা জগিং করে নিলাম, একটু হালকা মুভমেন্ট, শোল্ডার মুভমেন্ট করলাম, পরে একটু মানে হিট করলাম, মানে কথা হচ্ছে মাসলকে একটু অ্যাক্টিভ করে নিলাম। এবার স্পেসিফিকে কি হতে পারে, আমি যদি আমি ধরলাম স্কোয়াটের, আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমি স্কোয়াট করব আজকে হেভি স্কোয়াট করবো। আমি ধরুন এটা আমি প্ল্যান করলাম, তো আমি যখন হেভি স্কোয়াট করছি সবার আগে আমাকে কি মানে আমি কন্ডিশনিং কি হতে পারে, সেটা হচ্ছে যে লাইট ওয়েট নিয়ে আমার স্কোয়াট দেওয়া, ওন বডি ওয়েটে স্কোয়াট দেওয়া, তার সাথে যে মাসেলগুলো অ্যাক্টিভ হচ্ছে, মানে আমার হিপ মাসেল অ্যাক্টিভ হচ্ছে, তার কিছু মোবিলিটি মুভমেন্ট, হিপ মোবিলিটি, নি মোবিলিটি, এই মোবিলিটি এক্সারসাইজগুলো করতে পারি। তার মানে কি আমার বডি সেই লোডটা নেওয়ার জন্য রেডি হচ্ছে, এবং গ্র্যাজুয়ালি সেই লোডটাকে ইনক্রিজ করা। মানে আমি প্রথমে গিয়েই আমি যদি করতে শুরু করি, ইনজুরি চান্স থাকবে। প্রথমে হয়তো আমি 50 কেজিস থেকে শুরু করলাম, যদি আমার ক্যাপাসিটি 100 হয় তাহলে 50 থেকে শুরু করবো, যদি আমার ক্যাপাসিটি ম্যাক্সিমাম 40 হয় এবার 10 বা 20 থেকে শুরু করবো। তো এই জেনারেল কিছু জিনিস আমাদের বোঝা দরকার। এই জিনিসটাতে আমি একটা পয়েন্ট অ্যাড করব, যেটা শুভমদা বলল, যে ওয়ার্ম আপ আর আরেকটা জিনিস জয়েন্ট মোবিলিটি, এই দুটোই যদি ঠিকভাবে করা হয় তাহলে ইনজুরির চান্সেস কম হয়ে যায়। এবার তার সঙ্গেও যেটা অ্যাড করা দরকার সেটা হচ্ছে গুড ফর্ম, পশ্চার গুড হতে হবে। এই তিনটে জিনিস যদি কম্বাইন থাকে তাহলে আমার মতে অনেকটা ইনজুরি ফ্রি হওয়া যায়। কিন্তু কারো ইনজুরি, কারণ মাসল আর জয়েন্টের কাজ, এক্সারসাইজ করা মানে মাসল আর জয়েন্টের কাজ মেইনলি, তো সেখানে ইনজুরি হওয়ার চান্সেস থাকে। কিন্তু এইগুলো প্রিকশনগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমার মতে চান্সেস অনেক কম হবে। অর্কদাকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে অনেকে বলে জিমে ঢোকার পরই স্টেরয়েড অ্যান্ড প্রোটিন খেতেই হবে, মানে বাধ্যতামূলক যে খেতেই হবে আমাকে? স্টেরয়েড আলাদা জিনিস, প্রোটিন আলাদা জিনিস। ওকে। প্রোটিনটা হলো এসেনশিয়াল জিনিস, যেটা প্রত্যেকটা দাদা যেমন একটু আগেই বললো, যে প্রত্যেকটা মানুষেরই উচিত বডি ওয়েট অনুযায়ী 1 গ্রাম করে প্রোটিন নেওয়া। এটা হলো এসেনশিয়াল মাইক্রোনিউট্রিয়েন্ট, সরি ম্যাক্রোনিউট্রিয়েন্ট মধ্যে পড়ছে। তো প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এগুলো আমাদেরকে বডি চালানোর জন্য বা আমাদের শরীর সুস্থ রাখবার জন্য আমাদেরকে এগুলোকে নিতেই হবে। স্টেরয়েড সম্পূর্ণ আলাদা জিনিস। স্টেরয়েডের ব্যাপারটা হচ্ছে যে আমার যখন আমি ন্যাচারালি বা খাবার থেকে বা ফুড সাপ্লিমেন্ট থেকে আমি যখন কোনো কিছু অ্যাচিভ করতে পারছি না, তখন আমরা বাইরের কোনো মেডিসিন শরীরের মধ্যে পুট করছি যাতে আমরা সেই জিনিসটাকে অ্যাচিভ করতে পারি। আর স্টেরয়েডের ব্যাপারে আরও কিছু ডিটেলসে হয়তো বাপ্পা একটু ভালো নলেজ শেয়ার করতে পারবে আমাদের। হ্যাঁ, এখানে স্টেরয়েড হচ্ছে মেন কথা হচ্ছে একটা হরমোন ইনজেক্ট। যেমন একটা 30 ইয়ার্স এজের পরে মিনিমাম আমাদের টেস্টোস্টেরন লেভেল একটু কম হতে থাকে, সেটা আমাদের সবারই নিশ্চয়ই জানা আছে। তো তখন স্টেরয়েডটা ইউজ করা সব থেকে বেস্ট। মেন কথা, এখন প্রফেশনালে যাওয়ার জন্য এখন মিনিমাম 18 বছর 19 বছর থেকে 20 বছরের ছেলেরা স্টেরয়েড ইউজ করতে লেগেছে। সেটা শরীরের পক্ষে একদমই ভালো নয়, আমি বলতে পারি। এর জন্য মানে আলটিমেটলি কিন্তু স্টেরয়েড প্যাটার্নটাকে আমার মনে হয় যে এটা কিন্তু রেস্ট্রিকশন খুব দরকার। মানে
মানে ফিটনেসের সাথে স্টেরয়েড বা এই সমস্ত জিনিস মানে মেডিসিনের যে জায়গাগুলো, যেমন কিছু কিছু আরো ভালো জানবে, সেটা হচ্ছে যেমন এটাকে অ্যানাবলিক্স বলা হয়। মানে অ্যানাবলিক্স মানে হচ্ছে যে যেটা আমাকে বিল্ড করছে, মানে ক্যাটাবলিজম অ্যানাবলিজম দু রকম হয়। তো অ্যানাবলিজম মানে হচ্ছে আমার কোনো জিনিস বিল্ড করছে। তো আমি এই জিনিসটা আমার মনে হয় ইয়াং জেনারেশনকে এখানে প্রহিবিটেড করা উচিত। সেখানে উইদাউট ডক্টরস রেকমেন্ডেশন আমার মনে হয় ডেফিনেটলি এই দিকটাতে এগানো উচিত না, স্টেরয়েডটা না একদম। মানে এইটাকে আমার আমার রেকমেন্ডেশন ছাড়া আই থিংক যে স্টেরয়েড না ইউজ করাই বেটার। একদম, মানে এটা আমি বলবো সবাইকে। প্রফেশনাল লাইন না ছাড়া এটাতে এগোনো উচিত। অবশ্যই একদম। এবার ইয়াং জেনারেশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এক্সাম্পল কি হয়ে এক্সাম্পল যায় কি যে সে হচ্ছে, মানে করেছে এক্সাম্পলটা আমরা দাঁড়িয়েছি, হ্যাঁ একদম পরিষ্কার মুখে বলে দেওয়া উচিত, এক্সাম্পলটা আমরা দাঁড়িয়েছি, একদম। আমরা এর মধ্যে এগিয়ে গেছি, হুম, আমাদের মাস কোয়ালিটি ভালো, হুম। আমাদেরকে দেখে নিউ জেনারেশন এখন একদম। এই পথটাতে এগিয়ে এসছে। এগিয়ে এসছে, এবং যেটা খুব ডেঞ্জারাস আমার মনে হয়। মানে আমি যতক্ষণ অবধি আমার এইম হচ্ছে ফিট থাকা, মানে আমি আমার শরীরকে নিয়ে এক্সপেরিমেন্ট করাটা, সেটা ডেফিনেটলি নয়। এবং সেখানে যারা মেডিকেল লাইনে যারা আছেন আর কি, তারা আরো ভালো বলতে পারবেন যে মানে সেটা কিভাবে আমাদের শরীরে অ্যাডভার্স এফেক্ট ফেলে। মানে আমি শুধুমাত্র জাস্ট ট্রাই করার জন্য তো কখনোই স্টেরয়েড নয়। অনেকে এরকম হয় যে আমি ট্রাই করেই দেখি না হ্যাঁ, কি আর হয়ে যাবে, কি আর অনেকেই তো ইউজ করছে, Right. আমরা একটু ট্রাই করে দেখি। নিয়ে তো এই জিনিসটা আমার মতে একদমই করা উচিত নয়। তোমার যদি প্রফেশনাল কোনো গোল না থাকে, তোমার যদি সার্টেন কোনো গোল না থাকে যে আমি স্টেজে উঠে পারফর্ম করব বা আমার সার্টেন লুকের দরকার, তো আমার মতে সেই রাস্তায় যাওয়া উচিত নয়। এবং আমি একটা জিনিস কালকে পড়ছিলাম, মানে যখন আমি শুনলাম এই পডকাস্টটা হবে, মানে আমি এটার আরো একটু, মানে আমার তো অলরেডি এই ফিল্ডের কিছুটা এই বেসিকগুলো মানে বেসিক জিনিসগুলো জানি, তার সাথে যেমন আমি একটা জিনিস দেখছিলাম যে এটা একটা মানে মানে মিসকমিউনিকেশন অনেক ক্ষেত্রে হয়ে যায়, বা অনেকে মিসকনসেপশন আছে যে এটাকে আমি স্পোর্টের আন্ডারে ফেলবো না। মানে এইটা কিন্তু একটা বিরাট বড় কোশ্চেন। মানে আমি বডি বিল্ডিংটাকে স্পোর্টের আন্ডারে আনবো না। তো এখানে কিন্তু অলিম্পিক কিন্তু বা এশিয়ান গেমস বা কমনওয়েলথ যে সমস্ত গেমসগুলো রয়েছে, তারা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করেনি, মানে বডি বিল্ডিং। তার একটা কারণ হচ্ছে কিন্তু সেখানে মানে যেটা আমাদের অ্যান্টি ডোপিং এজেন্সি যে সমস্ত প্রহিবিটেড সাবস্টেন্স আছে সেইগুলোর কিন্তু ইউজ হয়ে থাকে। মানে তার মধ্যে কিন্তু ডেফিনেটলি প্রোটিন বা ক্রিয়েটিন এই সমস্ত বা মাল্টিভিটামিন আসছে না। এগুলো কিন্তু মানে যেমন অর্কদা বললো যে আমাদের যখন আমরা কোনো জিনিস খাচ্ছি, খাওয়ার থেকে আমরা পূরণ করতে পারছি না, তো ফাইন আমি কোনো একটা সাপ্লিমেন্ট নিচ্ছি। যেমন আমরা হরলিক্স কমপ্ল্যান খেয়ে থাকি, প্রোটিন শুনলে ভয় পেয়ে যাই, বা ব্যাপারটা তাই। মানে আমরা বাইরে থেকে নিচ্ছি সেটাকে মানে সেটার ঘাটতি পূরণ করার জন্য। এবার তার বাইরের প্রহিবিটেড সাবস্টেন্স মানে কি, অ্যানাবলিক্স, মানে যেটা স্টেরয়েড আমরা পাতি কথায় বলে থাকি। তারপর হচ্ছে যেমন কম্পিটিশনের আগে অনেক ক্ষেত্রে ডিউরেটিক্স ইউজ করা হয়, মানে এগুলো কিন্তু ডেঞ্জারাস এক কথায় আর কি। মানে তার ডিউরেটিক্স প্রপার মেডিকেল প্রেসক্রিপশন ছাড়া কিন্তু অ্যাকচুয়ালি মেডিসিন শপেও দেওয়া হয় না, আমি যতদূর জানি। মানে তার মানে কি, ওটা যখন আমি কি মানে আমার বডি ইউরিনেশনের মাধ্যমে ওয়াটার বার করছি, আমি মানে প্রপারলি ভিজিবল হওয়ার জন্য, স্টেজ অ্যাপিয়ারেন্স একটা গুড করার জন্য, ভেন্স মাসেল ভিজিবিলিটি বাড়ানোর জন্য আমি ওটা ইউজ করছি। মানে তো এই জিনিসগুলো কিন্তু প্রহিবিটেড সাবস্টেন্স বাই অ্যান্টি ডোপিং এজেন্সি। তো সেই কারণে কিন্তু, এবং আরো একটা কারণ হচ্ছে বডি বিল্ডিং এর ক্ষেত্রে যে আমরা স্টেজের প্রেজেন্স, মানে স্ট্যাটিক্যালি প্রেজেন্স, যেটা মানে স্ট্যাটিক মানে সেখানে কিন্তু কোনো ডাইনামিক মুভমেন্ট কম, এবং সেখানে আমি একজনকে জাজ করছি তার পশ্চারাল মুভমেন্ট থেকে, মানে পশ্চার থেকে। তো তার মানে কিন্তু সেখানে আমাদের অনেক ক্ষেত্রে দেখি যেটা গেমসের ক্ষেত্রে মানে আমার চোখে যে বেস্ট হতে পারে সেটা কিন্তু আপনার চোখে বা বাকিদের চোখে নাও হতে পারে। যেখানে কিন্তু মানে একটা কনফ্লিক্টের জায়গা থাকছে যে আমি কি প্যারামিটার, যখন অবধি মানে একটা পার্টিকুলার গেমসের প্যারামিটার বা রুলস রেগুলেশন স্ট্রং না থাকবে, তখন কিন্তু সেটাকে মানে অলিম্পিক্স বা এই সমস্ত যে সমস্ত বড় প্ল্যাটফর্ম তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে না। তো সেই জন্য এখন যেমন ন্যাচারাল বডি বিল্ডিং একটা জিনিস এসছে আর কি, এবং আমার মনে হয় যদি টেস্টিং এর মাধ্যমে এই জিনিসটাকে প্রমোট করা যায় যে সে কোনো প্রহিবিটেড সাবস্টেন্স ইউজ করছে কি করছে না, যদি না করছে ডেফিনেটলি সেটার রেকগনিশন দেওয়া দরকার। এবং সেখানে প্রহিবিটেড সাবস্টেন্স যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এটাকে আমি বলবো এটা একটা মানে ডেঞ্জারাস দিক আর কি। আচ্ছা, এখনকার যারা বডি বিল্ডার, যারা শো খেলেছে বা খেলছে, তারা মানে আমরা টিভিতে মানে নিউজ শুনে থাকি, তারা হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। এটা কেন হচ্ছে? বাপ্পা এটাতে কিছু বলতে পারবে? এটার ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে, গেম খেলার আগে আমাদেরকে মিনিমাম সোডিয়াম চেক রাখতে হয়, সোডিয়ামটা কম করে রাখতে হয় মাসখানেক মতো।
তারপর মেন কথা হচ্ছে গেম খেলার 72 ঘন্টা ওয়াটার হোল্ড রাখতে হয়। এবারে আমাদের যে স্টেরয়েড অ্যানাবলিক যেটা নিয়ে থাকি আমরা, এবারে তার মধ্যে একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, আমাদের এই সোডিয়াম চেক, জল চেকের পরে আমার এই স্টেজে উঠে যেই গেমগুলো অ্যাচিভমেন্ট করি, হ্যাঁ, তার সময় অনেক সময় হার্ট ব্লকেজের একটা ভয় থাকে, কারণ আমাদের ব্লাড অনেকটা মোটা হয়ে যায়, সেই জন্য হার্ট ব্লকেজের থাকে, সেই জন্য এগুলো অ্যাক্সিডেন্টগুলো আসে। বিভিন্ন রকম কারণ আছে এটার, কিন্তু তার সঙ্গেও আমার মানে আমি যেহেতু কোনোদিন স্টেরয়েডে যাইনি বা স্টেরয়েডের ব্যাপারে অতটা ধারণাও নেই, যতটুকু আমার নলেজে আছে, আমরা যখন মাসেল বড় করবার জন্য কোনো স্টেরয়েড নিচ্ছি, হার্টও কিন্তু একটা মাসেলের মধ্যে পড়ছে। এবার মাসেল বিল্ডিংয়ের জন্য আমি যখন অ্যানাবলিক্স কোনো কিছু ইউজ করছি, স্টেরয়েড যখন ইউজ করছি, তখন সেটা আমার শরীরের ভেন্সের মধ্যে দিয়ে আমার হার্টেও পৌঁছাচ্ছে, এবার হার্টটাকে সেখানে বড় করে দিচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বড় বড় বডি বিল্ডার যারা আছে তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়া গেছে যে তাদের হার্ট অ্যাটাক হচ্ছে কারণ তাদের হার্টের সাইজ বড় হয়ে গেছে। তো সাইজটা বড় হয়ে যাওয়ার ফলে ব্লাড সাপ্লাই ব্লাড প্রপার যাবে না। সার্কুলেশনটা প্রপার হচ্ছে না, ওকে, তো সেখানে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। পাম্পিংটা ঠিক হচ্ছে না। যেমন সেখানে আমাদের diastole যে বডিকে balance টা থাকে, অ্যাক্টিভ রাখার জন্য ব্লাড সার্কুলেশন অনেক বেশি দরকার। মানে সিস্টোল আর ডায়াস্টোল যে হার্টের balance একটা টা থাকে, নিজের ব্লাড সার্কুলেশন থাকে। এবং আলটিমেটলি কিন্তু মানে আলোচনার মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আমার মনে হয়, ইয়াং জেনারেশন এবং যারা এই সমস্ত দিকে যাচ্ছে, আমার মনে হয় সেটা যতক্ষণ না অবধি একটা ডাক্তার বা প্রফেশনাল কারোর কাছ থেকে, প্রফেশনাল ইন দ্য সেন্স কি মানে না হলে এটা না এটা এগোনোই একদম উচিত। এগানো উচিত এবং প্রপার এটা গাইডেন্স, মেবি ডাক্তার হতে পারে, মানে তোর ডিগনিফাইড ট্রেনার হতে পারে, না ট্রেনার কিন্তু সাপ্লিমেন্ট বা সে তো নিশ্চয়ই করবে না, প্রপার মানেই তো তাই, আমি সেটাই তো বলছি যে সে তো নিশ্চয়ই অ্যালাউ করবে না, না। তার নলেজ থাকা উচিত, Knowledge থাকা উচিত। নলেজ থাকা উচিত, তার Should be প্রপার knowledgeable, সার্টিফিকেশন একদম থাকা তাই, উচিত। একদম তাই, একদম তাই। হ্যাঁ, অনেকক্ষণ তো আমরা সিরিয়াস কোশ্চেন করলাম, এবার একটা ফানি কোশ্চেন করি। সেটা অনেকেই যারা জিম করে তারা ভাবে যে আমরা মারামারি করলে একটু মানে বেশি জোরে জোরে মারামারি করতে পারবো আর বেশি হিট করতে পারবো কাউকে, এটা কি সত্যি? তাহলে তো সবার আগে বক্সার বা যারা মানে কমব্যাট স্পোর্টসে থাকতো বা তাইকোন্ডো যারা খেলে বা ক্যারাটে করে, তারা সবার আগে বডি বিল্ডার হতো। অগ্রদা কি তো- বলছো? বডি আছে, বাপ্পাদারও বডি আছে, কি বলছো এটা? না, বডি বিল্ডিং মারামারির জন্য নয়। বডি বিল্ডিং কখনোই মারামারির জন্য মারামারির নয়। জন্য নয়। প্রথম কথা, যারা এই সমস্ত ডিসিপ্লিনে থাকে তারা যেটা অ্যাচিভ করে, সেক্ষেত্রে তাদের মেন্টালিটি কখনোই এরকম হয় না। যাদের একটু উচ্ছৃঙ্খল মানসিকতা, তারা মানে আমরা যেটা দেখি রাস্তাঘাটে মারামারি করছে বা মারামারি করে এসছে বা উচ্ছৃঙ্খল মানসিকতার পরিচয় এগুলো। যারা ডিসিপ্লিন লাইফের মধ্যে থাকে, আর এগুলো কিন্তু ফিজিক্যাল অ্যাচিভমেন্ট বা যারা প্রফেশনাল ভাবে অ্যাচিভ করছে জিনিসটা, উচ্ছৃঙ্খল যদি তাদের কারো মানসিকতা থাকে, তারা কিন্তু সেই জিনিসটা অ্যাচিভ করতে পারবে না। তো সেই ক্ষেত্রে কনসেপ্টটা পুরোপুরি একদম। ক্লিয়ার হয়ে গেল। যারা মারামারি করে তাদের মধ্যে অবভিয়াসলি ল্যাক অফ পেশেন্স থাকবে, আর যদি বডি বিল্ডিং করতে হয় সব থেকে বেশি পেশেন্সেরই দরকার পড়বে। একদম খুব ভালো উত্তর। ক্যারাটে একাডেমি যা হ্যাঁ, মারামারি করতে না, ক্যারাটাতেও তো ওরা সব থেকে বেশি শান্ত হয়, যার জন্য বুদ্ধিস্টরা সব থেকে বেশি শান্ত হয়। যে কোনো প্রফেশনাল দেখবেন- জিনিসে তোমাকে পেশেন্স তো লাগবে অ্যাকচুয়ালি অবভিয়াসলি। ব্যাপারটা যে সেলফ ডিফেন্সটা সবার, মারামারি ব্যাপারটা তো অ্যাকচুয়ালি অফেন্সিভ জিনিস হয়ে গেল, মানে ভায়োলেন্স হয়ে গেল। বডি দেখে ভয় খাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা মারামারি করতে পারবো না, কারণ আমাদের বড় মাসেল, জোরে হাত চালাতে গেলে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। আমাদের নিজেদের ক্ষতি হবে। এটা গুড পয়েন্ট একটা, যে হ্যাঁ বেশি মারামারি করলে আমাদের একটা আমাদের বডি ক্ষতি বিল্ডিং হবে। হলেই ব্যাপারটা আমাদের এরকম। যে ওই যে টাইমটা লাগবে সেটা আমরা রিকভারের জন্য লাগাবো না, রিকভার হতে হয় তো, আমি তো হাত তুলতে পারি না। এটা তো এমনিতেও জিনিসটা ভায়োলেন্ট জিনিস, মানে ঠিক আছে, আর একটা কোশ্চেন আছে আমার, মানে সবাই তো যেটা বলে থাকি, আমরাও মানে ভাবি যে কার্ডিও করলে তো ফিট থাকাই যায়, জিমটা কেন, জিমটাই কেন দরকার? এই যে এতক্ষণ যেটা আলোচনা হচ্ছিল যে কার্ডিওর তো একটা পার্ট, মানে আমি ভাতের সাথে যেমন ডাল সবজি খাচ্ছি, তো সবজি ছাড়া চলবে না, কারণ ভিটামিন মিনারেলস ওখান থেকে পাবো, ডাল থেকে আমি প্রোটিন ফাইবার পাবো, ভাত থেকে আমি কার্বোহাইড্রেট পাবো, এবং চিকেন বা আমরা যে সমস্ত ফিশ বা ডিম খেয়ে থাকি, তার মানে সেখান থেকে আমরা কিন্তু ফিশে মাঝে মাঝে হচ্ছে আমাদের ওমেগা 3 ওমেগা 6 রয়েছে, প্রোটিন রয়েছে। তো ঠিক সেইভাবেই শুধু জিম মানে হচ্ছে জিমে স্পেসিফিক্যালি আমরা কার্ডিও, তো ডেফিনেটলি কার্ডিও সেকশন থাকে, তার সাথে আমাদের স্ট্রেংথ ট্রেনিংটা মেইনলি আমরা বেসিক্যালি কার্ডিও জিমের একটা ছোট মতো পার্ট। পার্ট Just- এটাই বলতে যাচ্ছিলাম, সেটা
সেটা যে আমাকে জিমে গিয়ে করতে হবে এরকম কোনো ব্যাপার না, মানে কোনো সেটা ব্যাপার। যেমন সব থেকে বেস্ট এবার- ফর্ম হচ্ছে যে জগিং হতে পারে, হতে পারে। সুইমিং হতে পারে, সাইকেলিং তাহলে হতে বলতে পারে। যে কার্ডিও করলে আমাদের ফিট থাকা যাবে। Cardio ব্যাপারটা কার্ডিও প্রপার Cardio কম্বিনেশনটা fit ম্যাম খুব থাকতে দরকার। পারবো। কার্ডিওর সাথে সাথে শুধু যদি কার্ডিও আপনি করে weight কখনো training করেন, ফিট থাকা যায় না। কার্ডিও হার্ট হেলথের জন্য ভালো, একদম। কিন্তু বডি স্ট্রেংথ, মাসেল স্ট্রেংথ, মানে বোন স্ট্রেংথ এগুলোর জন্য মোটেই কার্ডিও ফিটনেসের কম্পোনেন্টের মধ্যে কার্ডিও পড়ছে, মানে কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স পড়ছে, মাসল স্ট্রেংথ পড়ছে, মাসল এন্ডুরেন্স পড়ছে, ফ্লেক্সিবিলিটি পড়ছে। তো এই 4-5টা জিনিস আমরা যদি মেইনটেইন একসাথে করি মিলে ফিটনেস। তাহলে তখন আপনি কার্ডিও fully বেনিফিট fit। আছে। শুধু হ্যাঁ। কার্ডিও করলেই যে আপনার দুটো তো পয়েন্ট প্রথমে আলোচনা হয়েছে, ভাই বলেছে শুধু কার্ডিও করলে আমাদের হার্ট আর লাংসটা ঠিক থাকবে, এটার জন্য আপনি কার্ডিও করছেন। এবং রাদার দেন এটা যেটা ভাই বললো যে এরপরে আপনাকে ওয়েট ট্রেনিং এ যেতে হবে, ফ্রি হ্যান্ড মুভমেন্টে যেতে হবে। মুভমেন্ট হচ্ছে মেন থিং, মুভমেন্ট হচ্ছে আমাদের জন্য মেন থিং। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলছে হ্যাঁ, সেটা হুম। হচ্ছে যে অ্যাবসেন্স অফ ডিজিজ, মানে আমার মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথে যদি কোনো রকম সমস্যা হ্যাঁ, না মানে থাকে, কি কি উপকারিতা হবে, আমরা তো আমাদের মাসেল ইনজুরি শুধু মানে মাসেল যে রিকভার তা নয়, মেন্টাল হচ্ছে, ফিজিক্যালি আপনি বিভিন্ন হরমোনাল ব্যালেন্স হচ্ছে আমাদের শরীরে, বোনকে আমরা স্ট্রেংথেনিং করছি, মাসেল আমাদের রিকভারির টাইম বেটার হচ্ছে, আমরা ইনফ্লামেশন থেকে দূরে থাকছি জিম করলে, আমরা নিউরোলজিক্যাল যে ট্রান্সমিটারগুলো থাকে সেগুলো অ্যাক্টিভ হচ্ছে, কর্টিসল নিচে নামছে, স্ট্রেস হরমোন, অ্যাড্রিনালিন, ডোপামিন যেগুলো রয়েছে সেগুলো ব্যালেন্স থাকে, যেগুলো আমাদের শরীরের মেন থিং আমরা যেটাকে বলি আর কি। সেটাই আমি বলবো যে সেগুলো কিন্তু মানে এই প্রথম থেকে আমাদের আলোচনা শুরু হয়েছিল যে আমরা মেসেজটা দিতে চাইছি যে আমাদের আসতে হবে এবং এক্সারসাইজ করে আমাদেরকে বেনিফিটগুলো জানতে হবে, যে বেনিফিটগুলো আমরা কিন্তু টাকা পয়সা কোথাও ইনভেস্ট করতে হবে যে শরীরের জন্য, যেখানে যেটা আমাদের মেন সম্পদ আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, সেটা যেন কোথাও হারিয়ে যাচ্ছে, যে স্বাস্থ্যই সম্পদ আমরা স্বাস্থ্যই শুনে এসেছি, কিন্তু আমরা সেই সম্পদকে কিন্তু এখন আর সেটা স্পেসিফিকলি ফোকাস থাকছি না, আমরা টাকা পয়সা বা আমাদের অন্য জায়গায় সোর্সেস পাওয়ার জন্য আমরা এই টাইমটাকে লাগিয়ে দিচ্ছি। না, দাদা যেহেতু মেডিকেল ফিল্ডে নিজেই ছিলেন, তো সেই জন্য জিনিসটা বোধহয় আরো আমি একটু ফিল করেছি, ভালো আমি ফিল বলতে করেছি এই পারবেন। কারণে দীর্ঘদিন কাজ করার সূত্রে আমি দেখেছি যে একটা টাইম আসে আমাদের এজিং তো হবে, এটা তো ন্যাচারাল প্রসেস, হেলথ তো এজের দিকে যাবেই, তো সেখানে তারপরে কি হয়ে যাচ্ছে যে আমরা মানে ফোকাসলি ছুটে যাচ্ছি, সারাদিন ধরে ছুটছি, কিন্তু দেখা যাচ্ছে শরীরটা আমাদের নেগলেক্টেড হয়ে যাচ্ছে, শরীরটা আমাদের অ্যাভয়েড হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা কোয়েশ্চেন করব। প্রথমে আমরা বলেছিলাম দুর্গা পুজো, তো যারা এই 2 মাসের মধ্যে ভাবছে যে একটু ফিট হব, তাদের জন্য কি রকম একটু ডায়েট থাকলে পরে 2 মাসের মধ্যে ফিট মানে হয়ে যেতে পারে, সেটা সবাই যদি একটুখানি বলতেন। 60 দিনে মানে 2 মাসের মধ্যে এরকম কোনো কি রকম ডায়েট হতে পারে তাদের জন্য? এরকম ডায়েটের কথা আমার জানা নেই, মেবি ট্রেনার হয়তো জানতে পারে। তাই আমি বলবো যে কুইক যে জিনিসটা, যে আমাদের দ্রুততার সঙ্গে যে কোনো জিনিস আমরা যদি তৈরি করতে চাই, সেটাকে আমাদের মাথা থেকে বের করে দিতে হবে, স্পেশালি ফর বডি বিল্ডিং, ফ্রি হ্যান্ড মুভমেন্ট, আর আমাদের মানে বেঁচে থাকার জন্য যে লাইফস্টাইল, সেগুলোকে কিন্তু কুইক প্রসেসে কখনোই পাওয়া যাবে না। আমাদেরকে ডিসিপ্লিন, ডেডিকেশন আর আমাদের একটা Consistency. রুটিন ফলো আপ করতে হবে, দ্যাট ইজ কল্ড কনসিস্টেন্সি। ঠিক বলেছেন। এবং আমাদের প্রোগ্রামের মেন পারপাস এটাই যে আমরা যেভাবে কোশ্চেনগুলোকে ভাবছি, মানে আপনি যেভাবে কোশ্চেনগুলোকে করলেন, এভাবেই সবাই ভেবে থাকে, মানে যারা অ্যামেচার একদমই তাই। সাধারণ মানুষ ভাবছে আমি কত তাড়াতাড়ি করব, কি খাবো, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা লং টার্ম প্রসেস। একদম। এবং এখানে এটার মধ্যে নেশা খুঁজে নেওয়া, মানে আমার ফিট থাকার জন্য মানে আমার যেগুলো করতে হবে সেটা সবার আগে হচ্ছে যে আমার সেটাই ইন্টারেস্ট ডেভেলপ করা, সেটা যদি করতে পারি তো 2 মাসের রেজাল্ট যেটুকু আসছে সেটুকু নিয়ে আমি খুশি থাকতে পারি, ডেফিনেটলি রেজাল্ট আসবে। কিন্তু আমি যদি এক্সপেক্ট করি মানে 0 থেকে হিরো হব, তো সেটা কোনোদিন সেটা সম্ভব। প্র্যাকটিক্যালি তার জন্য আসতে হবে, কিন্তু তার জন্য আমাদের এটাই মেসেজ দেওয়া, তার জন্য জিমে আসুন। এত ভালো ভালো ইনস্ট্রুমেন্ট সহকারে আমাদের জিম রেডি হয়েছে, নট অনলি ফর ফাইট ব্যাক, অনেক দাদারা, অনেক সিনিয়র্সরা এটা করেছে, এটা খুব ভালো উদ্যোগ। এবং আমরা বলবো ফাইট ব্যাকের পক্ষ থেকে যে এটা অলওয়েজ ওয়েলকাম, প্রত্যেকটা ইউথ জেনারেশন যারা চাইছেন, যারা চাইছো, ভাই বোন সবাই, যে সবাই এসে জায়গাটাকে ফিল করো, শুধু পুজোর জন্য না, এটা বলবো ফর দ্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এটা আমাদের Honestly, সঙ্গে যদি থাকবে। একটা ছোট সবথেকে টাইম বড় কথা। পিরিয়ড হিসেবে তুমি বডি বিল্ডিং করতে চাও, আমার মনে হয় না ওটা হবে, ওটা কোনোদিনই হয় না, ওটা সম্ভবই প্রথমেই নয়। বললাম। ওটা এটা টাইম সাধনা লিমিট একটা। যদি ফিক্স করে নাও তাহলে ওটা এটা একটা সম্ভবই সাধনা, নয়। এখানে লড়তে হবে এখানে সাধনাতে লড়তে হবে, আমার নিজের সাথে নিজের লড়াই, এটা যে আমি কি পারবো, আবার নেক্সট দিন এসে দেখলাম আমি কি পারবো। ওয়েট, এই প্রোগ্রেসিভ যখন ওয়েট আমরা ক্যারি করি, ধরুন আমি প্রথম দিন 10-15 এভাবে তো বাড়াই, তাই তো নাকি বাপ্পা, এইভাবে আমরা ওয়েটটা ইনক্রিজ করি। তো প্রোগ্রেসিভ ওয়েট হচ্ছে নিজের সাথে নিজের ফাইট করছি, যে আমি তো কালকে 5 করেছি, আজকে একবার 10টা দেখি এই 10টা সপ্তাহে। দেখি। এইটা কিন্তু পসিবল হবে যদি আপনারা জিমে আসেন আসেন। রেগুলার বেসে। আর শুধুমাত্র কার্ডিও করলে বা শুধুমাত্র এগুলো একটা বড় ভাস্ট সাবজেক্ট, তো এই অল টুগেদার এটা হচ্ছে জিম, একটা
যেখানে এসে আপনি ফিটনেসটা জার্নিটা ক্যারি করতে পারবেন। কার্ডিও একটা ইম্পর্টেন্ট পার্ট, অ্যাবসলিউট, অনেকটা ইম্পর্টেন্ট পার্ট একদম। শরীরকে হেলদি রাখার জন্য, বাট একদম। শুধু কার্ডিও করে কিছু হয় না। একদম। এটা তো তো আলোচনাটা আমাদের হতেই থাকবে। তো আমরা জেনেই গেলেন যে জিম করলে কি হচ্ছে বা আমাদের ফিট থাকার জন্য কি করা দরকার, জিমই করা দরকার না এমনি কার্ডিও করা দরকার। আমাদের সবটাই আমাদের যারা ছিলেন তারা সব কিছুই বললেন যে জিম করলে বা ফিট থাকলে কি হতে পারে বা স্বাস্থ্য কিভাবে আমরা ঠিক রাখতে পারি। তো সেটা পুরোটাই আলোচনা হলো। তো সবাইকে আমি ধন্যবাদ জানাবো এখানে STS মিডিয়াতে আসার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আর যারা দুর্গা পুজোর আগে যারা ভাবছো যে আমি রোগা হব, সেটা কোনোভাবে সম্ভব নয়। সেটা কিন্তু কন্টিনিউ করতে হবে তোমাদের সুস্থ থাকার জন্য। আমাদের এখন অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর সঙ্গে থাকুন STS মিডিয়ার সঙ্গে। নমস্কার।